আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। অনেকে জয়েন করছে। আপনাদের ক্লাস কতদিন পর্যন্ত চলবে? স্যার মে মাসে 30। ওকে, 30শে মে পর্যন্ত। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আমরা চ্যাপ্টার 7 মানে পারচেজ সিস্টেম পর্যন্ত শেষ করেছিলাম। কেউ কি বলতে পারবেন? আমরা কোন পর্যন্ত পড়িয়েছিলাম আপনাদেরকে? চ্যাপ্টার 7 পারচেজ সিস্টেম শেষ করেছিলাম। চ্যাপ্টার 8 কি শুরু করেছিলাম? জি স্যার, চ্যাপ্টার 8 করেছিলাম, ওখান থেকে কন্ট্রোল রিস্ক একটু পড়িয়েছিলেন। কোনটা চ্যাপ্টার? স্যার চ্যাপ্টার এইট এইট শুরু, এমপ্লয়। এমপ্লয়ি কস্ট শুরু করেছেন, ওখান থেকে ক্যালকুলেটিং ওয়েজেস অ্যান্ড স্যালারিজ, ওখান থেকে রিস্ক এবং কন্ট্রোলটা পর্যন্ত পড়িয়েছেন স্যার। ওকে, প্রথম অংশটুকু। ঠিক আছে। তাহলে আজকে আমরা চ্যাপ্টার 8 এর বাকি অংশটুকুন আপনাদের সাথে আলোচনা করব। চ্যাপ্টার 8 শেষ হওয়ার পর যদি আমরা সময় পাই, তাহলে চ্যাপ্টার 9, এই দুটো চ্যাপ্টার আজকে শেষ করার চেষ্টা করব আমরা। তো আজকে যেহেতু আমার দুটো ক্লাস, আমি চেষ্টা করব চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 9 এই দুটো দুটো চ্যাপ্টার শেষ করার। হ্যাঁ। আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন আপনারা? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। একটু হেল্প করতে হবে যেহেতু আমরা জুমে ক্লাস নিচ্ছি। তো আমরা চ্যাপ্টার 8 এমপ্লয়ি কস্ট আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আমাদের লাস্ট যে ক্লাসটা হয়েছে, অনেকদিন পর আবার ক্লাস দিয়েছে। যাই হোক, এই চ্যাপ্টার 8 গত মানে লাস্ট ক্লাসে আমরা যখন আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম চ্যাপ্টার 8 এমপ্লয়ি কস্ট এই চ্যাপ্টারটাকেও আমরা মোট তিনটা ভাগে ভাগ করে বোঝার চেষ্টা করব। প্রথম যে অংশ ছিল আমি বলেছিলাম ক্যালকুলেটিং ওয়েজেস অ্যান্ড স্যালারিজ। দ্বিতীয় অংশটুকুন রেকর্ডিং অফ ওয়েজেস অ্যান্ড স্যালারিজ অ্যান্ড ডিডাকশনস, এবং তৃতীয় অংশ বলেছিলাম পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড স্যালারিজ। অর্থাৎ অন্য চ্যাপ্টারের মতো চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 রেভিনিউ সিস্টেম এবং পারচেস সিস্টেমের মতো চ্যাপ্টার 8টাকে আমরা তিন ভাগে ভাগ করে বোঝার চেষ্টা করব। এই প্রত্যেকটা অংশের জন্য একটা প্রতিষ্ঠান কি ধরনের রিস্ক ফেস করে, সেই রিস্কগুলো আইডেন্টিফাই করে এই রিস্কগুলো মিনিমাইজ করার জন্য কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করা প্রয়োজন, বা একটা অর্গানাইজেশন ইন্টারনাল কন্ট্রোলস কি কি ইমপ্লিমেন্ট করতে পারে এই রিস্কগুলো মিনিমাইজ করার জন্য বা এলিমিনেট করার জন্য। এবং লাস্টেরটা হলো আপনি যখন অডিট করতে যাবেন, আপনি কি ধরনের অডিট প্রসিডিওরস এখানে গ্রহণ করবেন এই অংশটুকুন অডিট করার জন্য। তো আমি সম্ভবত ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারিজ প্রথম অংশটুকুন আপনাদের সাথে আলোচনা করেছিলাম, ঠিক কিনা? জি স্যার। ওকে। সো এখন স্যার টেক্সট আমি শুরু। কন্ট্রোলটুকু বাকি। জি, কেউ কিছু বলছিলেন? যদি আবার বলেন স্যার, ভাই। ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারিজ এর টেস্ট অফ কন্ট্রোলস পড়ানো বাকি ছিল, বাকি উপরে দুইটা ছিল শেষ। ওকে, টেস্ট অফ কন্ট্রোলসটা থেকে আমরা শুরু করবো আজকে। ঠিক আছে। তো আহ, আমার স্লাইডটা তো আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ঠিক কিনা? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে।
আপনারা সবাই বের করেন পেজ নাম্বার 180, 180 নাম্বার পেজ। এখানে ক্যালকুলেটিং ওয়েজ এন্ড স্যালারিজ এর টেস্ট অফ কন্ট্রোলস এখান থেকে শুরু। তো গত ক্লাসে যেহেতু আমরা আলোচনা করেছিলাম ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারির ক্ষেত্রে রিস্ক এবং কন্ট্রোলস গুলো, আজকে আমরা আলোচনা করব আপনি যখন অডিট করতে যাবেন, অর্থাৎ অ্যাজ এ অডিটর আপনি যখন অডিট করতে যাবেন তখন কি কি বিষয়গুলো আপনি কনসিডার করবেন এই অংশের অডিট করার জন্য। আমি টেস্ট অফ কন্ট্রোলস এটা বোঝানোর স্বার্থে আপনাদেরকে বলেছিলাম আপনারা এটাকে অডিট প্রসিডিওরস হিসাবে কনসিডার করতে পারেন, আপনারা লিখে রাখতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে টেস্ট অফ কন্ট্রোলস বা অডিট প্রসিডিওরস। অর্থাৎ আপনি যখন অডিট করতে যাবেন আপনি কি কি প্রসিডিওরস ফলো করবেন এই অংশে অডিট করার জন্য। প্রথম যেটা বলছে যে চেক দ্যাট ওয়েজেস এন্ড স্যালারি সামারি ইজ অ্যাপ্রুভড ফর পেমেন্ট। বলতেছে আপনি যখন অডিট করতে যাবেন আপনি অডিট করতে যেয়ে কয়েকটা মাসের স্যালারি স্টেটমেন্ট, হ্যাঁ, বা স্যালারি শিট আপনি তাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন। হ্যাঁ, কালেক্ট করে বলতেছে চেক দ্যাট দ্য ওয়েজেস এন্ড স্যালারি সামারি ইজ অ্যাপ্রুভড ফর পেমেন্ট। এই যে স্যালারি স্টেটমেন্ট বা স্যালারি সামারি প্রিপেয়ার করেছে অর্গানাইজেশন, এইটা যে ব্যক্তির অ্যাপ্রুভ করার কথা তিনি এটা অ্যাপ্রুভ করেছেন কি না। অর্গানাইজেশনের যে পলিসি আছে এই পলিসি অনুসারে যার এটা অ্যাপ্রুভ করার কথা তিনি এটা কি করেছেন কিনা, অ্যাপ্রুভ করেছেন কি না, এটা এখন আপনি কি করতে পারেন, চেক করতে পারেন। সেকেন্ড যেটা বলছে কনফার্ম দ্যাট প্রসিডিওরস আর অপারেটিং ফর অথরাইজিং চেঞ্জেস ইন রেটস অফ পে, ওভারটাইম এন্ড হলিডে পে। বলছে যে আপনি কি করতে পারেন, আপনি দেখতে দেখতে পারেন যদি কারো কোনো পে রেটে চেঞ্জ হয় বা ওভারটাইম বা হলিডে পেতে কোনো চেঞ্জ আসে, তাহলে এই চেঞ্জটা প্রপারলি অথরাইজড হয়েছে কিনা। হ্যাঁ, তো অথরাইজ হওয়ার জন্য যদি তারা যে সিদ্ধান্ত নিয়েছে, হ্যাঁ, যে বোর্ডে এটা সিদ্ধান্ত হয়েছে এই বোর্ড রেজুলেশনটা আপনি কি করতে পারেন, চেক করতে পারেন। রেটটা, নতুন যে রেট, অর্থাৎ ধরেন কোনো একজন এমপ্লয়ি আগে পার আওয়ার প্রতি ঘন্টার জন্য 500 টাকা পাত, তাকে পে করা হতো, এখন এটা চেঞ্জ হয়ে 550 টাকা হয়েছে। তাহলে কবে থেকে হয়েছে সেই অনুসারে এই স্যালারি স্টেটমেন্ট বা ওয়েজেস স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয়েছে কিনা, কোন কোন রেট গুলো চেঞ্জ করা হয়েছে, রেগুলার পে রেটে চেঞ্জ করা হয়েছে, ওভারটাইম রেটে চেঞ্জ করা হয়েছে বা হলিডে পেতে চেঞ্জ করা হয়েছে কিনা, এই বিষয়গুলো এখন আপনি কি করতে পারেন, ক্রস চেক করে করতে পারেন। এই জন্য বলছে কনফার্ম দ্যাট প্রসিডিওরস আর অপারেটিং ফর অথরাইজিং চেঞ্জেস ইন রেটস অফ পে, ওভারটাইম এবং হলিডে পে। আপনি ওই অর্গানাইজেশনের যে পলিসি আছে পে রেট চেঞ্জ করার জন্য, এই অর্গানাইজেশন পলিসি অনুসারে এই পে রেটটা চেঞ্জ করা হয়েছে কিনা, এবং যে স্যালারি স্টেটমেন্ট বা ওয়েজেস স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয়েছে যদি তারা কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে এটা মেনটেন করে থাকে তাহলে মাস্টার ডেটাতে এই চেঞ্জগুলো আনা হয়েছে কিনা, এই বিষয়গুলো আপনি এখন কি করতে পারেন, চেক করে দেখতে পারেন। এরপর বলছে obtain evidence that staff only start being paid when they join the company are removed from the payroll when they leave the company। থার্ড বলতেছে যে আপনি এখন চেক করে দেখতে পারেন যে সমস্ত কর্মী নতুন যোগদান করেছে, জয়েন করেছে, তারা যেদিন জয়েন করেছে ওই দিন থেকেই তাদেরকে পে করা হচ্ছে কিনা, এবং যে সমস্ত কোম্পানি অর্গানাইজেশন ছেড়ে চলে গিয়েছে, যেদিন তারা অর্গানাইজেশন ছেড়ে চলে গিয়েছে ওই দিনের পর থেকে আর তাদেরকে কোনো কি করা হয় নাই, পেমেন্ট করা হয় নাই। এই অংশটুকুন অডিট করার জন্য তাহলে আপনি কি করতে পারেন, আপনি অর্গানাইজেশনের কাছ থেকে কে কে নতুন জয়েন করেছে তাদের একটা লিস্ট আপনি নিতে পারেন, তাদের পার্সোনাল ফাইল কি করতে পারেন,
আপনি দেখতে পারেন, এবং যারা রিজাইন করেছে, প্রতিষ্ঠান ছেড়ে চলে গিয়েছে, তাদের লিস্টটাও আপনি নিতে পারেন অর্গানাইজেশনের কাছ থেকে। তাদের পার্সোনাল ফাইলটাও আপনি কি করতে পারেন, চেক করতে পারেন। এই পার্সোনাল ফাইলের সাথে যে স্যালারি স্টেটমেন্ট বা স্যালারি সামারি বা ওয়েজেস স্টেটমেন্ট প্রিপেয়ার করা হচ্ছে, এটার সাথে আপনি ক্রস চেক করে দেখতে পারেন যে কর্মী যেদিন থেকে জয়েন করেছে, ধরেন 15 জুন, জুনের 15 তারিখ থেকে একজন জয়েন করেছে, তাহলে জুনের 15 তারিখ থেকেই তাকে পে করা হচ্ছে কিনা, না ভুল করে জুনের 1 তারিখ থেকে তাকে পে করা হচ্ছে। আবার কোনো একজন কর্মী ধরেন জুনের 30 তারিখে অর্গানাইজেশন ছেড়ে চলে গিয়েছে, তাহলে জুনের 30 তারিখের পরে তাকে আর পে করা হয়েছে কিনা, বা জুনের 30 তারিখ পর্যন্তই তাকে পে করা হয়েছে কিনা, এই বিষয়গুলো আপনি এখন কি করতে পারেন, ক্রস চেক করে দেখতে পারেন। এই জন্য থার্ড বলতেছে, অবটেইন এভিডেন্স দ্যাট স্টাফ অনলি স্টেড বিন পেইড হোয়েন দে জয়েন দ্য কোম্পানি আর রিমুভ ফ্রম দ্য পেরল হোয়েন দে লিভ দ্য কোম্পানি। এরপর বলছে, চেক দ্যাট দ্য এঙ্গেজমেন্ট অফ নিউ এমপ্লয়িজ এন্ড ডিসচার্জেস হ্যাভ বিন কনফার্মড ইন রাইটিং। বলছে আপনি যে সমস্ত কর্মী অর্গানাইজেশনে ছেড়ে চলে গিয়েছে বা যারা নতুন জয়েন করেছে, তাদেরকে লিখিতভাবে এগুলো জানানো হয়েছে কিনা, হ্যাঁ, এই কনফার্মেশনটা দেয়া হয়েছে কিনা, এটা আপনি এখন ক্রস চেক করতে পারেন। এটার জন্য কি প্রয়োজন, আপনি যারা নতুন জয়েন করেছে বা যাদেরকে ডিসচার্জ করা হয়েছে, এদের লিস্ট নিয়ে তাদের পার্সোনাল ফাইলটা কি করতে পারেন, চেক করে দেখতে পারেন যে তাদেরকে লিখিতভাবে জানানো হয়েছে কি না। চেক ক্যালকুলেশন অফ ওয়েজেস এন্ড স্যালারিজ আর বিং চেকড। বলছে যে আপনি এখন যে কোনো 2 মাসের স্যালারি স্টেটমেন্ট বা ওয়েজেস স্টেটমেন্ট নিতে পারেন, নিয়ে এটাকে বলতেছে আপনি এখন নিজেই কি করতে পারেন, ক্যালকুলেট করতে পারেন, অথবা ক্রস চেক করে দেখতে পারেন যে ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। তার জন্য কি প্রয়োজন আপনার, আপনি কয়েকজন এমপ্লয়ি পার্সোনাল ফাইল থেকে তাদের বেসিক স্যালারি, তাদের যে বেনিফিট গুলো বা ডিডাকশন গুলো, এই তথ্য নিয়ে ক্রস চেক করে দেখতে পারেন যে সঠিকভাবে স্যালারি স্টেটমেন্ট বা ওয়েজেস স্টেটমেন্টটা প্রিপেয়ার করা হয়েছে কিনা, বা এর ক্যালকুলেশন ঠিক আছে কিনা। এবং লাস্টেরটা বলতেছে যে ফর ওয়েজে চেক ক্যালকুলেশন অন গ্রস পে উইথ, বলছে অথরাইজ রেটস অফ পে। বলছে ওয়েজেস এর ক্ষেত্রে আপনি ক্যালকুলেশনটা চেক করতে পারেন, কার সাথে চেক করবেন, 1 নাম্বার বলছে অথরাইজ রেটস অফ পে, তাকে যে রেটে পে করা হচ্ছে এই রেট অনুসারেই তার ওয়েজেস ক্যালকুলেট করা হয়েছে কিনা, সেটা আপনি এখন কি করতে পারেন, ক্রস চেক করতে পারেন। প্রোডাকশন রেকর্ডস, ক্লক কার্ডস, টাইম শিট, এইগুলোর সাথে আপনি চেক করতে পারেন যে তাকে কত ঘন্টার জন্য পে করা হচ্ছে, এবং সেই পে রেট দিয়ে এটাকে কি করতে হবে, এটাকে পে রেটের সাথে তার যে আওয়ার কাজ করেছে, হ্যাঁ, এই দুইটা সঠিকভাবে কনসিডার করা হয়েছে কিনা, তার যে স্যালারি স্টেটমেন্ট বা স্যালারি সামারি বা ওয়েজেস সামারি প্রিপেয়ার করেছে, সেটা কনসিডার করে ক্যালকুলেশন ঠিক আছে কিনা, সেটা আপনি কি করতে পারেন, ক্রস চেক করতে পারেন। এবং লাস্টেরটা বলছে ফর স্যালারিজ ভেরিফাই দ্যাট দ্য গ্রস স্যালারিজ এন্ড বোনাসেস আর ইন অ্যাকর্ডেন্স উইথ পার্সোনাল রেকর্ড কন্ট্যাক্টস অফ এমপ্লয়িজ। এগুলো অলরেডি আমি আপনাদের সাথে আলোচনা করেছি যে কোনো কর্মীর তার যে গ্রস পে, সেটা সঠিকভাবে ক্যালকুলেট করা হয়েছে কিনা, সেই কারণে আপনি তার পার্সোনাল ফাইল থেকে বেসিক ইনফরমেশন গুলো নিয়ে তার অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে বেসিক পে যে বেনিফিট গুলো আছে, বা যদি কোনো চেঞ্জ আসে পে রেটে বা অন্য কোনো কিছুতে কোনো চেঞ্জ আসে, সেইগুলো কনসিডার করে আপনি এখন কি করতে পারেন, ক্যালকুলেট করে দেখতে পারেন তার গ্রস পেটা ক্যালকুলেশন ঠিক আছে কি না। এই বিষয়গুলো আলোচনা করা আছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 180, 180 নম্বর পেজে টেস্ট অফ কন্ট্রোলস 1.3-তে আলোচনা করা আছে। এখন আপনারা সবাই একটু বের করেন পেজ নাম্বার 180, 180 নম্বর পেজ। এখানে ইন্টারেক্টিভ কোশ্চেন দেয়া আছে ক্যালকুলেটিং পে, এর উপর একটা, সরি, এই ইন্টারেক্টিভ কোশ্চেনের আগে একটা
এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পলটা একটু আলোচনা করবো আপনাদের সাথে। সবাই একটু বের করেন পেজ নাম্বার 180, 180 নাম্বার পেজে। বের করেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে দেখেন, দ্য অডিটরস অ্যাট ক্লিন কোম্পানি to check that controls over the negotiated pay rise operated properly। বলছে অডিটর অ্যাট ক্লিন কোম্পানি, ক্লিন কোম্পানি একটা কোম্পানির নাম, এর অডিটরের কথা বলছে। ওয়ান্ট টু চেক দ্যাট, তারা চেক করতে চাচ্ছে, কন্ট্রোলস ওভার দ্য নেগোশিয়েটেড পে রাইজ অপারেটেড প্রপারলি। কি চেক করতে চাচ্ছে? কন্ট্রোলটা চেক করতে চাচ্ছে, কর্মীদের যে পে রেট চেঞ্জ হয়েছে এইটা। They have a copy of minutes of the meeting where the pay rise was agreed। বলছে আপনি এখন কি করতে পারেন, আপনি অর্গানাইজেশনের কাছ থেকে কালেক্ট করতে পারেন যে মিটিং এ এটা অ্যাপ্রুভ হয়েছে সেই মিটিং মাইনটসটা। তাই বলতেছে দে হ্যাভ এ কপি অফ মিটিং মাইনটস হোয়ার দ্য পে রাইজ ওয়াজ এগ্রিড। তারা তাদেরকে কি দিল? মিটিং মাইনটসটা দিল। The pay rise being a 3.25% increase for all employees। বলছে কত পার্সেন্ট বাড়বে? প্রত্যেক এমপ্লয়ির জন্য এটা বাড়বে 3.25%। This minute of agreement indicates that the pay rise was authorized by the directors। তো আপনি এটা চেক করার চেষ্টা করবেন যে পে রাইজটা এটা ওয়াজ অথরাইজড বাই দা ডিরেক্টরস। ডিরেক্টর যারা আছে তারা এটা কি করছে? অথরাইজ করেছে আর কি। The auditor select a sample of employees and request their personnel file। বলছে অডিটর সিলেক্ট করবে স্যাম্পল অফ এমপ্লয়িজ এন্ড রিকোয়েস্ট দেয়ার পার্সোনাল ফাইল। অডিটর কি করলো? যারা এমপ্লয়ি আছে তাদের ভেতর থেকে কয়েকজনের পার্সোনাল ফাইল কি করলো? সিলেক্ট করলো। They recalculate the pay rise as compared to the previous pay rate which they agree to the previous payroll। সে কি করলো? প্রিভিয়াস যে পেরল শিট, সেই পেরল শিটের সাথে নতুন যে পেরল শিট, অর্থাৎ পে রাইজের আগের যে পেরল শিট এবং পে রাইজের পরের পেরল শিট, এই দুইটা চেক করলো আর কি। হ্যাঁ, they then review the standing data in the payroll system for each employee sample to ensure that computer system contains the correct pay rate। বলছে এরপর তারা কি করলো? যেহেতু কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে পেরল শিটটা প্রিপেয়ার করা হয়, এই কম্পিউটারাইজ সিস্টেমের যে ডেটা আছে সেই ডেটা চেঞ্জ করা হয়েছে কিনা, এই এরকম কতগুলো তারা কি করলো? চেক করলো আর কি। They check that each employee was paid the correct wage in the month following the pay rise। তারা চেক করে দেখলো যে কর্মীদেরকে পে রাইজের পরে যে রেট চেঞ্জ হয়েছে নতুন রেট অনুসারে কি করা হয়েছে? পে করা হয়েছে। Lastly, the auditor attempt to change the standing data in the computer system to ensure that unauthorized amendments cannot be made। তারপর বললো যে তারা কি করলো? তারা চেক করার চেষ্টা করলো যে মাস্টার ডেটাতে কোনো ধরনের কি আসে কিনা, বলেন তো, চেঞ্জ আসে কি না, চেঞ্জ করা যায় কি না। বুঝতে পেরেছেন? তো দেখলো যে সেটাও কি করা যাচ্ছে না, চেঞ্জ করা যাচ্ছে না। তো দেখেন, খুব ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে কিভাবে আপনি কোন একটা প্রতিষ্ঠানের পে রেট চেঞ্জ হলে এই অংশের আপনি অডিট প্রসিডিওরটা কি কি নিতে পারেন, কিভাবে এই অডিট প্রসিডিওরটা পারফর্ম করতে পারেন আর কি। এরপর দেখেন আপনাদের বইয়ের পেজ নাম্বার 180, 180 নাম্বার পেজে একটা ইন্টারেক্টিভ কোশ্চেন আছে, ক্যালকুলেটিং পে। বলছে দ্য ফলোইং সিস্টেম অফ টাইম রেকর্ডস এক্সিস্ট এট শেফার্ড লিমিটেড। বলছে দ্য ফলোইং সিস্টেম অফ টাইম রেকর্ডস এক্সিস্ট এট শেফার্ড লিমিটেড। শেফার্ড লিমিটেড একটা অর্গানাইজেশন নাম। সেইখানে
টাইম রেকর্ডস কিভাবে রাখা হয় সেই সিস্টেমের কথা বলেছে। স্টাফ মেম্বার্স আর রিকোয়ার্ড টু ফিল ইন এ ম্যানুয়াল টাইম শিট অ্যাজ দে অ্যারাইভ। বলছে স্টাফ মেম্বার যারা আছে তারা যখন আসবে তখন কি করবে, ম্যানুয়ালি টাইম শিট ফিল আপ করবে, স্টেটিং দ্য টাইম অফ অ্যারাইভাল অ্যান্ড অ্যাজ দে লিভ স্টেটিং দ্য টাইম অফ ডিপার্চার। তারা ম্যানুয়ালি লিখবে কখন তারা আসছে এবং কখন তারা অর্গানাইজেশন থেকে চলে যাচ্ছে। অর্থাৎ ধরেন আপনি সকাল 9টায় অফিসে আসলেন, তখন আপনি লিখবেন 9টায় আপনি আসছেন, আবার বিকাল 5টায় আপনি বেরোয় যাবেন, লিখলেন বিকাল 5টায় আপনি বেরিয়ে যাচ্ছেন। স্টাফ মেম্বার্স আর দেন পেইড অন আওয়ারলি রেট অন দ্য বেসিস অফ দিস রেকর্ড। বলছে এরপর বলতেছে স্টাফ মেম্বারদেরকে পে করা হয় আওয়ারলি বেসিসে, এবং এই আওয়ারটা নেওয়া হয় কোত্থেকে, এই টাইম রেকর্ড থেকে। হ্যাঁ, রিকোয়ারমেন্টস বলছে হুইচ টু অফ দ্য ফলোইং আউটকামস কুড অ্যারাইজ ফ্রম দিস সিস্টেম। বলছে নিচের কোন দুইটা আউটকাম মানে রিস্ক আমরা আইডেন্টিফাই করতে পারি এই উপরের তারা যে কন্ট্রোল সিস্টেমটা কি করতেছে, অ্যাপ্লাই করেছে। কি কি? এতে বলছে এমপ্লয়ি মে বি পেইড অ্যাট অ্যান ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেট। বিতে বলেছে এমপ্লয়িজ মে বি পেইড ফর ওয়ার্ক দে হ্যাভ নট ডান। সিতে বলেছে এমপ্লয়িজ আর পেইড ফর দ্য আওয়ার্স দে হ্যাভ ওয়ার্ক। আর ডিতে বলেছে এমপ্লয়ি ডিডাকশনস মে বি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তো এই চারটার ভেতর থেকে কোন দুইটা রিস্ক আমরা আইডেন্টিফাই করতে পারি? আপনারা আনসার দেন। স্যার বি আর সি। স্যার বিসি। আচ্ছা, অনেকেই আনসার স্যার বি দিয়েছেন অ্যান্ড বি সি। এন্ড সি আনসার দিয়েছেন। ওকে, হ্যাঁ, যারা আনসার দিয়েছেন আপনাদের আনসার আমার মনে হয় ঠিকই আছে। বি, এ নাম্বার, এমপ্লয়িজ মে বি পেইড এট অ্যান ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেট। তো এখানে তো আমাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। টাইমের কথা বলতেছে, রেটের কথা না, তো এটাকে আমরা পরে কনসিডার করি। বি বলছে এমপ্লয়ি মে বি পেইড ফর ওয়ার্ক দে হ্যাভ নট ডান। হ্যাঁ, হতে পারে, কারণ তারা যদি সঠিকভাবে না লেখে তাহলে কাজ না করার জন্য তাদেরকে পে করা হতে পারে। এমপ্লয়িজ আর পেইড ফর দ্য আওয়ার্স দে হ্যাভ ওয়ার্ক, রাইট, এটাও হতে পারে, তারা যখন কাজ করতেছে সঠিকভাবে লিখলে সেইটার জন্য তাকে পে করা যেতে পারে। আর লাস্টেরটা বলছে এমপ্লয়িজ আর পেইড ফর দ্য আওয়ার্স দে হ্যাভ ওয়ার্কড, এমপ্লয়িজ ডিডাকশন মে বি ইনঅ্যাপ্রুভড। সো এটা এর সাথে কিনা রিলেটেড না। তাহলে আমার মনে হয় আনসার বি এবং সি হওয়া উচিত। এখন আসেন আমরা এই চ্যাপ্টারকে যে 3টা ভাগে ভাগ করেছিলাম এর দ্বিতীয় অংশ বা সেকেন্ড পার্টটুকু আমরা আলোচনা করব। এখান থেকেও আমরা দেখার চেষ্টা করব একটা অর্গানাইজেশন কি ধরনের রিস্ক ফেস করতেছে, আর আপনি যখন এই রিস্ক গুলো মিটিগেট করার জন্য বা মিনিমাইজ করার জন্য কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করা প্রয়োজন, আর আপনি যখন অডিট করতে যাবেন আপনি কি ধরনের অডিট প্রসিডিওরস গ্রহণ করবেন। সেকেন্ডটা বলছে রেকর্ডিং অফ ওয়েজেস এন্ড স্যালারি ডিডাকশনস। এখন রেকর্ডিং এর কথা বলছে, প্রথমবার ছিল ক্যালকুলেশন, এখন বলতেছে রেকর্ডিং। রেকর্ডিং এর ক্ষেত্রে কি রিস্ক ফেস করতে পারে একটা অর্গানাইজেশন? 1 নম্বর বলছে ভ্যারিয়াস এলিমেন্টস অফ পে মাইট নট বি রেকর্ডেড কারেক্টলি ইন দা পেরল। বলছে যে ভ্যারিয়াস এলিমেন্টস অফ পে মাইট নট বি রেকর্ডেড কারেক্টলি ইন দা পেরল। রেকর্ডিং ভ্যারিয়াস এলিমেন্ট গুলো কি হতে পারে আমরা প্রথম দিনই আলোচনা করেছিলাম, যেমন তার বেসিক স্যালারি হতে পারে, তাকে যে বেনিফিট গুলো দিবে যেমন হাউস রেন্ট হতে পারে, মেডিকেল অ্যালাওয়েন্স হতে পারে, কনভেন্স অ্যালাওয়েন্স হতে পারে, তাই না? ডিডাকশন কি কি হতে পারে, যেমন তার ট্যাক্স ডিডাকশন হতে পারে, তাকে যদি অ্যাডভান্স অ্যাডজাস্ট করতে হয় সে তার একটা ডিডাকশন হতে পারে, এরকম অনেক ধরনের ডিডাকশন হতে পারে, যদি প্রভিডেন্ট ফান্ড থাকে তার ডিডাকশন হতে পারে। এই এলিমেন্ট গুলোর কথা বলছে, এইটার রেকর্ডিং এ কি হতে পারে বলেন তো? ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে।
এটা বলছে ভ্যারিয়াস এলিমেন্টস অফ পে মাইট নট বি রেকর্ডেড কারেক্টলি ইন দা পেরল। পেরলে সঠিকভাবে এইগুলো লিখা নাও হতে পারে আর। সেকেন্ড বলছে অ্যামাউন্টস পেইড টু এমপ্লয়িজ মাইট নট বি রিফ্লেক্টেড ইন দা ক্যাশ বুক। আপনি পে করলেন কিন্তু ক্যাশ বুকে এটা আপনি কি করলেন না, রেকর্ড করলেন না। এইটা একটা রিস্ক অর্গানাইজেশন কি করতে পারে, ফেস করতে পারে। পে মাইট নট বি রেকর্ডেড কারেক্টলি ইন দা নমিনাল লেজার। বলছে যেমন ক্যাশ বুকে নাও লেখা হতে পারে, ঠিক নমিনাল লেজারও নাও লেখা হতে পারে। তো যেহেতু রেকর্ডিং এর কথা বলতেছে, তাহলে আমরা দেখলাম তিনটা রিস্ক এর কথা আপনাদের বইয়ে বলতেছে মূলত রেকর্ডিং নিয়ে। প্রথমটা বলেছে যে ভ্যারিয়াস এলিমেন্টস অফ পে। ভ্যারিয়াস এলিমেন্টস অফ পে বলতে এখানে আমরা তো বলেছি যেমন বেসিক স্যালারি, হাউস রেন্ট অ্যালোয়েন্স, মেডিকেল অ্যালোয়েন্স, ডিডাকশন বলেছি, ট্যাক্স হতে পারে, প্রভিডেন্ট ফান্ড হতে পারে, এইগুলোর কথা বলছে। এইগুলোর রেকর্ডিংটা সঠিকভাবে নাও হতে পারে। এবং বলছে যে কর্মীরা যখন পে করা হচ্ছে, এই পে করার পর ক্যাশ বুক অথবা নমিনাল লেজারে এগুলো প্রপারলি রেকর্ড নাও করা হতে পারে। যদি রেকর্ড করা না হয় তাহলে কি হতে পারে, এটা রিস্ক থেকে যায় না, তাদেরকে আবার কি করতে হতে পারে, পে করা হতে পারে। এবং ভ্যারিয়াস এলিমেন্ট গুলো যদি প্রপারলি রেকর্ড করা না হয়, হ্যাঁ, তাহলে এগুলো ভুল হতে পারে। ধরেন কারো একজন বেতন 10,000 টাকা বেসিক স্যালারি, ভুল করে যদি রেকর্ডিং করা হয় 12,000 টাকা বা 15,000 টাকা, এরকম বিভিন্ন ধরনের রিস্ক অর্গানাইজেশন ফেস করতে পারে আর কি। এখন এই রিস্ক গুলো তাহলে মিনিমাইজ করার জন্য একটা অর্গানাইজেশন কি ধরনের কন্ট্রোলস তারা ইমপ্লিমেন্ট করতে পারে, যেটা আপনাদের বইয়ের পেজ নাম্বার 181, 181 নাম্বার পেজে দেওয়া আছে। দেখেন 181 নাম্বার পেজ যদি আপনারা বের করেন, আর 2.1 এ রিস্ক অ্যান্ড কন্ট্রোলস অবজেক্টিভ নিয়ে আলোচনা করা আছে। এবং 181 এর 2.2 কন্ট্রোলস কন্ট্রোলস গুলো নিয়ে আলোচনা করা আছে। সো 2.1 নিয়ে আমরা আলোচনা করলাম পেজ নাম্বার 181 এর। এখন 2.2 কন্ট্রোলস, কি কি কন্ট্রোলস তারা ইমপ্লিমেন্ট করবে এই অংশের রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য, সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর কি। 1 নম্বর বলছে বেসিস ফর কম্পাইলেশন অফ পেরল। বলছে যে কন্ট্রোলস কি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। বলছে বেসিস ফর কম্পাইলেশন অফ পেরল। বেস গুলো কি কি হতে পারে, বলছে ক্লক কার্ড হতে পারে, ওভারটাইম কার্ড হতে পারে, এগ্রিড আওয়ার্স হতে পারে। বলছে এই বেস গুলো এখন কি করতে হবে, ঠিক করতে হবে, যার উপর ভিত্তি করে এই ভ্যারিয়াস এলিমেন্টস, আমরা একটু আগে বলতেছিলাম, এই এলিমেন্ট গুলো আমরা কি করব, ক্যালকুলেট করব আর কি। কেউ কোনো কোশ্চেন করবেন, সম্ভবত হ্যান্ড রেজ করেছিলেন মেহেদি হাসান ভুইয়া। ম্যানুয়ালে কন্ট্রোল অবজেক্টিভে স্যার, জি, ম্যানুয়ালে কন্ট্রোল অবজেক্টিভে দ্য কারেক্ট অ্যামাউন্টস আর পেড টু HMRC, এটা বুঝলাম না স্যার। HMRC আচ্ছা এটা বুঝলাম না স্যার। আচ্ছা, এইটা একটা অথরিটির কথা বলছে। বাংলাদেশে যেমন কি আছে বলেন তো, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আছে না, এরকম একটা অথরিটির কথা বলছে, যাদেরকে ট্যাক্স পে করা হবে এটা সঠিকভাবে পে করা হয়েছে কিনা, এই আর কি। স্যার ক্লক কার্ডস কি? হ্যাঁ, আলোচনা করছি। তো আপনি আসতে আনসার পেয়েছেন মেহেদি, বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকজন আপনি কোশ্চেন করেছেন ক্লক কার্ডস। ক্লক কার্ডসটা হলো যে আপনি কখন আসবেন সেটা এই ঘড়ি দেখে, ক্লক কার্ডে একটা ক্লক কার্ড থাকবে যেখানে টাইম গুলো উল্লেখ থাকবে। ধরেন সকাল 9টা থেকে, মানে 24 ঘন্টা টাইম উল্লেখ থাকবে। সেখানে আপনি লিখে রাখবেন কখন আপনি আসছেন এবং কখন আপনি বেরোচ্ছেন। এইটাকে বলতেছে ক্লক কার্ড। বুঝতে পেরেছেন? তো ধরেন আপনি জি স্যার। 9টায় ইন করলেন, তাহলে আপনি 9টায় লিখবেন আপনি 9টায় আসছেন। আর বিকাল 5টায় বেরোচ্ছেন, 5টায় আপনি বেরোবেন যে 5টায় আপনি কি বেরিয়ে যাচ্ছেন। তাহলে এই দুইটা 9টা থেকে 5টা যতক্ষণ আপনি ছিলেন, এই কয়েক ঘন্টা আপনি কি করেছেন বলেন তো, কাজ করেছেন। এইটার উপর ভিত্তি করে আপনাকে কি করা হবে, পে করা হবে। যে কোশ্চেন করেছেন বুঝতে পেরেছেন?
জি স্যার, বুঝতে পেরেছি। বলছে আমরা এই উপরের রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য কি ধরনের কন্ট্রোলস আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা প্রথম যেটা বলেছে বেজেস ফর কম্পাইলেশন অফ পেরল। এই পেরল ক্যালকুলেশন করার জন্য আমার যে বেস গুলো আছে সেই বেস গুলো আমরা ক্যালকুলেট করতে পারি। 1 নাম্বার বলেছে ক্লক কার্ডের কথা বলেছে, 2 নাম্বার বলছে ওভার টাইমের কথা, 3 নাম্বার বলছে এগ্রিড আওয়ারের কথা, এগ্রিড আওয়ার্স। এরপর বলছে যে এগ্রিমেন্টস ফর দ্য প্রিপারেশন, চেকিং অ্যান্ড অ্যাপ্রুভাল অফ পেরল। বলছে যে আপনি প্রিপারেশন, চেকিং এবং অ্যাপ্রুভাল অফ পেরল এই ক্ষেত্রে আপনি সেগ্রিগেশন অফ ডিউটিস কি করতে পারেন, ইমপ্লিমেন্ট করতে পারেন। তাহলে এই সেগ্রিগেশন অফ ডিউটিস যদি থাকে তাহলে আমার কি হবে, যে স্যালারি স্টেটমেন্ট বা পেরল স্টেটমেন্টটা প্রিপেয়ার করা হচ্ছে বা রেকর্ড করা হচ্ছে, সেই ক্ষেত্রে যদি কোনো রিস্ক থাকে সেই রিস্কটা আমরা মিনিমাইজ করতে পারবো বা এলিমিনেট করতে পারবো। কেউ একজন কি করবে, এইচআর হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট যদি থাকে তাহলে কেউ একজন এটা কি করবে, প্রিপেয়ার করবে, কেউ একজন রিকমেন্ড করবে, কেউ একজন কি করবে, অ্যাপ্রুভ করবে। তাহলে যদি কেউ ভুল করে তাহলে অন্য একজন এটা সংশোধন করার সুযোগ পাবে। বলছে যদি এই সেগ্রিগেশন অফ ডিউটিস থাকে তাহলে উপরের যে রিস্ক গুলোর কথা আমরা আলোচনা করলাম এই রিস্ক গুলোকে আমরা মিনিমাইজ করতে পারবো বা এলিমিনেট করতে পারবো। এরপর বলছে প্রসিডিওরস ফর ডিলিং উইথ নন রুটিন ম্যাটার্স। যদি কোনো নন রুটিন ম্যাটার থাকে তাহলে সেগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি, এই প্রসিডিওর সম্পর্কেও কি থাকতে হবে বলেন তো, অর্গানাইজেশনের পলিসি থাকতে হবে। রুটিন এবং নন রুটিন ম্যাটার নিয়ে আমি চ্যাপ্টার 5 পড়ানোর সময় ডিটেলস আলোচনা করেছি। আপনারা জানেন রুটিন ওয়ার্ক মানে প্রতিদিন যে সমস্ত ট্রানজেকশন গুলো হচ্ছে এর বাইরে যদি কোনো কিছু হয় সেগুলোকে বলছে নন রুটিন ম্যাটার্স। এমন যদি কোনো ঘটনা হয় সেই ক্ষেত্রে কিভাবে এটা রেকর্ডিং করবে সেই বিষয়েও পরিষ্কার একটা গাইডলাইন থাকতে হবে অর্গানাইজেশনের। মেইনটেনেন্স অফ সেপারেট এমপ্লয়িজ প্রিভিয়াস রেকর্ড, বলছে যে এমপ্লয়ীদের প্রিভিয়াস রেকর্ড গুলো মেইনটেইন করতে হবে। আমরা বলেছিলাম এই চ্যাপ্টার পড়ানোর সময় যে প্রত্যেক এমপ্লয়ির নামে একটা কি থাকে বলেন তো, পার্সোনাল ফাইল থাকে। তাহলে এই পার্সোনাল ফাইলে তার যে প্রিভিয়াস রেকর্ড গুলো রাখতে হবে, হ্যাঁ, ওই এমপ্লয়ি। 1 for 1 checking of payroll details back to independently maintained personnel records। বলছে আপনি এখন কি করবেন, 1 for 1 checking of payroll details back to independently maintained personnel records। বলছে এখন প্রত্যেকটা কর্মীর যে পার্সোনাল ফাইল আছে এই প্রত্যেকটা কর্মীর পার্সোনাল ফাইলের সাথে যে পেরল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হচ্ছে এই পেরল স্টেটমেন্টের ক্রস চেক করতে হবে। এরপর বলছে রিকনসিলিয়েশন অফ টোটাল পে এন্ড ডিডাকশন বিটুইন ওয়ান পে ডে এন্ড দ্য নেক্সট। বলছে যে রিকনসিলিয়েশন করে দেখা যেতে পারে ধরেন গত সপ্তাহের জন্য বা গতকালের সাথে আজকের ডেটের এই 2 দিনের কোনো পার্থক্য আসতেছে কি না। ধরেন এবিসি একজন এমপ্লয়ি, গতদিন তার নেট পে করা হয়েছে 1000 টাকা, আজকে পে করা হলো ধরেন 1200 টাকা। তো এই পার্থক্য 200 টাকা কেন হলো, তার কি পে রেট চেঞ্জ হয়েছে বা কি কারণে এটা চেঞ্জ হলো, এই রিকনসিলিয়েশনটা আপনারা কি করবেন এখন চেক করতে পারেন। বা একটা অর্গানাইজেশন যখন তার স্যালারি স্টেটমেন্ট বা পেরল স্টেটমেন্ট প্রিপেয়ার করবে, ওয়েজেস স্টেটমেন্ট প্রিপেয়ার করবে, তখন এইটা কি করতে পারে, ক্রস চেক করে দেখতে পারে যে তার গতদিন বা গত সপ্তাহের পে রেটের সাথে বা পেমেন্ট করা হয়েছে তার সাথে এই পেমেন্টের কোনো পরিবর্তন আসে কি না। Comparison of actual pay totals with budget estimates or standard cost and the investigation of difference between them। এটা বলতেছে যে আপনি অ্যাকচুয়াল যে পে করা হচ্ছে কর্মীকে তার সাথে অর্গানাইজেশনের যদি কোনো বাজেট থাকে এই বাজেটের কোনো ধরনের পার্থক্য আসছে কিনা, যদি কোনো বাজেট ভ্যারিয়েন্স আসে কেন আসছে এর কারণটা খুঁজে বের করতে হবে।
এগ্রিমেন্ট অফ গ্রস আর্নিংস অ্যান্ড টোটাল ট্যাক্স ডিডাকশন উইথ ট্যাক্সেশন রিটার্ন। বলছে যে কর্মীর যারা ট্যাক্সের আওতায় আসবে তাদের ট্যাক্স রিটার্নের সাথে, হ্যাঁ, তার গ্রস আর্নিংস এর ক্রস চেক করে দেখতে হবে যে গভর্নমেন্টের যে পরিমাণ ট্যাক্স পাওয়ার কথা সেই অনুসারে ট্যাক্স ক্যালকুলেট করা হয়েছে কিনা, বা যে ট্যাক্স ক্যালকুলেট করা হয়েছে সেই অনুসারে গ্রস পের সাথে ক্রস চেক করে দেখতে হবে। তাহলে দেখেন উপরের যে রিস্ক গুলোর কথা আমরা আলোচনা করেছি, এই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য বা এলিমিনেট করার জন্য আমরা বা একটা অর্গানাইজেশন এই কন্ট্রোলস গুলো কি করতে পারে, ইমপ্লিমেন্ট করতে পারে। ইমপ্লিমেন্ট করলে উপরের এই রিস্ক গুলো আমরা মিনিমাইজ করতে পারি বা এলিমিনেট করতে পারি আর কি। হ্যাঁ, কেউ একজন কোশ্চেন করবেন, হ্যাঁ প্লিজ বলেন, হ্যান্ড রেজ করেছেন। স্যার এই লাইনটা একটু বোঝা দিলে ভালো হতো, যে 1 for 1 চেকিং অফ পেরোল ডিটেলস ব্যাক, এই লাইনটা। আচ্ছা, 1 for 1 চেকিং বলতে বোঝাচ্ছে প্রত্যেক কর্মীর নামে, ধরেন এবিসি একজন এমপ্লয়ি, তার যে স্যালারি স্টেটমেন্টটা প্রিপেয়ার করা হয়েছে, ধরেন তার বেসিক স্যালারি কত টাকা, তার হাউস রেন্ট কত টাকা, তার মেডিকেল অ্যালাউয়েন্স কত টাকা, তার ডিডাকশন, ধরেন ট্যাক্স কত টাকা ডিডাক্ট করা হবে, প্রভিডেন্ট ফান্ডের জন্য কত টাকা ডিডাক্ট করা হবে, এইরকম এরকম এবিসি একজন হতে পারে, এক্স ওয়াই জি হতে পারে, এরকম যতগুলো কর্মী আছে প্রত্যেক কর্মীর এই যে ক্যালকুলেশনটা করা হচ্ছে, এই ক্যালকুলেশনের সাথে তার যে রেকর্ড আছে, মানে পার্সোনাল ফাইল আছে, এই পার্সোনাল ফাইলে তার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা পে রেটের যে চেঞ্জ, তাকে যে বেনিফিট দেওয়া হবে, ডিডাকশন দেওয়া হবে, তার সাথে বলতেছে ক্রস চেক করতে হবে, করে দেখতে হবে যে এই স্যালারি স্টেটমেন্টটা তার পার্সোনাল ফাইলের যে রেকর্ড আছে তার সাথে কোনো ধরনের পার্থক্য আছে কিনা, সঠিকভাবে এই স্টেটমেন্টটা প্রিপেয়ার করা হয়েছে কিনা। এই জন্য বলছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি তার যে পার্সোনাল রেকর্ড আছে তার সাথে ক্রস চেক করতে হবে, যাতে কোনো ধরনের ভুল না হয় এখানে রেকর্ডিং এ। আপনি বুঝতে পেরেছেন অর্জুন? অর্জুন আমার কথা শুনতে পাচ্ছেন? আপনাকে আনমিউট করে নিতে হবে, মিউট আছেন। আপনি কি বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা এবার আপনারা সবাই বের করেন 182 পেজ, 182 নম্বর পেজ। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। ওকে, আচ্ছা আপনারা সবাই একটু 182 নম্বর পেজ বের করেন। এখানে এই প্রিপারেশন অফ পেরল এর উপর একটা এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পলটা একটু আলোচনা করবো আপনাদের সাথে। বলছে দ্য সিস্টেম অফ কন্ট্রোল ওভার পেরল প্রোডাকশন এট মেবুরি পিএলসি অপারেটস অ্যাজ ফলোজ। বলছে যে অ্যানি দ্য পেরল ক্লার্ক, অ্যানি একজন পেরল ক্লার্ক, uses a well-known computerized payroll system. সে কি করে? ইউজ করে well-known computerized payroll system। সে একটা কম্পিউটারাইজড পেরোল সিস্টেম ব্যবহার করে থাকে। হ্যাঁ, she enters the number of hours worked by each employee in week as per their clock cards। সে কি করে? প্রত্যেক কোম্পানির যে ক্লক কার্ড মেইনটেইন করা হয়, এই ক্লক কার্ড অনুসারে কত ঘন্টা কাজ করেছে এই আওয়ারটা সে শুধু কি দেয়? ইনপুট দেয় এই কম্পিউটারাইজ সিস্টেমে। The computer then produces the payroll based on the standing data concerning pay rates and deductions। বলছে এই কম্পিউটার সিস্টেমে যখন আওয়ার্সটা কি দিচ্ছে, ইনপুট দিচ্ছে, তখন এটা অটোমেটিক্যালি কি করতেছে? অটোমেটিক্যালি তার স্ট্যান্ডিং যে ডেটা আছে, অর্থাৎ তার যে মাস্টার ডেটা আছে, এই মাস্টার ডেটাতে তার পে রেট, ডিডাকশন, বেনিফিট গুলো কি করা আছে? আগেই সেট করা আছে। এই
তথ্য অনুসারে কি করবে, সে ক্যালকুলেট করে ফেলবে। হ্যাঁ, সিস্টেম any prints of the payroll for the week, check that the brought forward figures for tax and national insurance are agreed to the previous payroll, and send it to Sandra, who checks the payroll and authorized it. বলছে অ্যানি এখন কি করে, সে জাস্ট এই কম্পিউটারের সিস্টেম থেকে প্রত্যেকের পেরলটা কি করে, প্রিন্ট করে। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, আমরা একটু ব্রেক নেই, শেষ হলে আবার শুরু করব, ঠিক আছে? ওকে স্যার। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ওকে, তো যেটা আমরা পড়াচ্ছিলাম, বলছে অ্যানি প্রিন্টস অফ দ্য পেরল ফর দ্য উইক। অ্যানি কি করে, এখন অ্যানি এখন এই যে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে যে পেরলটা, যে স্টেটমেন্ট, পেরল স্টেটমেন্ট তৈরি হলো, এটা সে কি করে, জাস্ট প্রিন্ট করে। এবং সে কি চেক করে দ্যাট দ্য ব্রড ফরওয়ার্ড ফিগার্স ফর ট্যাক্স এন্ড ন্যাশনাল ইন্স্যুরেন্স এগ্রি টু দ্য প্রিভিয়াস পেরল। আগের যে পেরল স্টেটমেন্ট, এই পেরল স্টেটমেন্টের সাথে সে ক্রস চেক করার চেষ্টা করে
ট্যাক্স এবং ন্যাশনাল ইন্স্যুরেন্সটা ঠিক আছে কিনা, এন্ড সেন্ড ইট টু স্যান্ড্রা। তারপর সে এটা কাকে সেন্ড করে দেয়? স্যান্ড্রাকে সেন্ড করে দেয়। হু চেক দ্য পেরল এন্ড অথরাইজ ইট, সে কি করে? এটা চেক করে এবং অথরাইজ করে আর কি। Sandra also checked that the brought forward figures agree to the previous payroll and indicates that she had checked by initialing the appropriate column in the payroll. বলছে স্যান্ড্রা কি করে? স্যান্ড্রা also checked that the brought forward figures agreed to the previous payroll. স্যান্ড্রা আবার ক্রস চেক করে দেখে যে যে ব্রড ফরওয়ার্ড ফিগারটা এটা প্রিভিয়াস পেরলের সাথে মিল আছে কিনা বা কোনো ধরনের পরিবর্তন আছে কিনা। ইন্ডিকেট দ্যাট শি হ্যাড চেক বাই ইনিশিয়ালিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলাম ইন দ্য পেরল। এরপর সে কি করে? সে সিগনেচার করে এবং she compares a sample of net pays to the previous payroll and investigate any significant differences. সে চেষ্টা করে স্যাম্পল স্বরূপ প্রিভিয়াস পেরলের যে নেট পে সেটার সাথে এই বর্তমান যে পেরলটা তৈরি করেছে এইটার চেক করার। she authorize it by signing it, সেটা অথরাইজ করে, সাইন করে। she prepares the journals that will be posted to the nominal ledger, তারপর সে কি করে? জার্নাল প্রিপেয়ার করে এবং নমিনাল লেজারে পোস্টিং দেয়। passes this and the payroll to the finance department, এরপর এটা কোথায় দেয়? ফাইন্যান্স ডিপার্টমেন্টকে দেয় কি করার জন্য? পে করার জন্য। so that the journals may be posted and bank transfer list prepared, এর উপর ভিত্তি করে ব্যাংক ট্রান্সফার লিস্ট কি করা হয়? প্রিপেয়ার করা হয়। তাহলে দেখেন খুব ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে আমাদের এই রেকর্ডিং অফ পেরলস, হ্যাঁ, এইখানে যে কন্ট্রোলস গুলোর কথা আমরা আলোচনা করলাম এটা আমাদেরকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে এই এক্সাম্পলের মাধ্যমে। এরপর আসেন রেকর্ডিং অফ ওয়েজেস এন্ড স্যালারি ডিরেকশন। এই ক্ষেত্রে আমরা কি ধরনের অডিট প্রসিডিওরস বা টেস্ট অফ কন্ট্রোলস অ্যাপ্লাই করতে পারি এই অংশের কি করার জন্য? অডিট করার জন্য। রেকর্ডিং অফ ওয়েজেস এন্ড স্যালারি ডিরেকশন বলছে যে ওয়েজেস এর ক্ষেত্রে আমরা কি কি বিষয়গুলো চেক করতে পারি অডিট করতে। যে এটা আছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 182, 182 নাম্বার পেজে আছে। সবাই একটু 182 নাম্বার পেজ সবাই বের করে। 182 ওয়েজেস এর ক্ষেত্রে বলতেছে যে প্রিভিয়াস উইক পেরল, ক্লক কার্ড, টাইম শিট, জব কার্ড, কস্টিং অ্যানালাইসিস, প্রোডাকশন বাজেট, এইগুলো আপনি কি করতে পারেন? সংগ্রহ করতে পারেন অডিট করতে। যে আপনি স্যাম্পল স্বরূপ কোনো একটা ভাউচার আপনি নিতে পারেন, এই পেরলের ভাউচার। ধরেন আপনি পরপর 2 মাসের বা 2টা উইকের কি নিলেন? 2 মাসের পেরলের ভাউচার আপনি নিলেন। নিয়ে আপনি কি করতে পারেন? ক্রস চেক করে দেখতে পারেন যে কোনো ধরনের কি আছে কিনা। বলেন তো, 2টা আগের মাসের যে পেরল স্টেটমেন্ট বা পেরল সামারি, এইটার সাথে এই মাসের পেরল সামারির কোনো ধরনের কি আছে কিনা, কোনো চেঞ্জ আছে কিনা। এরপর আপনি দেখতে পারেন যে অর্গানাইজেশনের যে ক্লক কার্ড বা টাইম শিট বা জব কার্ড আছে, এইটাই যে আওয়ার লেখা আছে, সেই আওয়ার কনসিডার করেই এই পেরল স্টেটমেন্ট বা পেরল শিটটা প্রিপেয়ার করা হয়েছে কি না, এটা আপনি কি করতে পারেন? ক্রস চেক করে দেখতে পারেন। এরপর বলতেছে যে আপনি কি করতে পারেন? চেকিং ফর ওয়েজেস ফর নাম্বার অফ উইকস, একাধিক, হ্যাঁ, আপনি 4 সপ্তাহ, 5 সপ্তাহ বা 6 সপ্তাহ কি নিতে পারেন? এই পেরল স্টেটমেন্ট নিতে পারেন বা স্যালারি স্টেটমেন্ট নিতে পারেন। নিয়ে আপনি কি করতে পারেন? যে কোনো অ্যাডিশন হয়েছে কিনা। একটু আগে আমরা আলোচনা করছিলাম অ্যাডিশন কখন হবে? যদি নতুন কর্মী জয়েন করে, ঠিক কিনা? যদি পে রেটে কোনো চেঞ্জ আসে, সেগুলো আপনারা ক্রস চেক করে দেখতে পারেন। যদি অ্যাডিশন হয় তাহলে কেন অ্যাডিশন হলো, আপনি তার পার্সোনাল ফাইলটা কল করতে পারেন, সে নতুন জয়েন করেছে কিনা বা পে রেটে কোনো চেঞ্জ আসছে কিনা, এগুলো আপনি এখন কি করতে পারেন? ক্রস চেক করে দিতে পারেন, দেখতে পারেন। এরপর বলছে টোটালস অফ পেরল ডিটেলস সিলেক্টেড টু সামারি অফ পেরল, অ্যাডিশন, ক্রস কাস্ট সামারি, পোস্টিং অফ সামারি টু জেনারেল লেজার। আপনি কি করতে পারেন? এই যে পেরল স্টেটমেন্টটা আপনি ক্রস চেক করে দেখতে পারেন তার পার্সোনাল ফাইলের সাথে, কতগুলো একটা পেরল স্টেটমেন্ট থেকে কতগুলো কর্মীর
কর্মীর নাম আপনি সিলেক্ট করে তাদের পার্সোনাল ফাইল থেকে তার ডেটা নিয়ে কি করতে পারেন, ক্রস চেক করে দেখতে পারেন যে ঠিক আছে কিনা যাবতীয় তথ্য উপাত্ত। এরপর আপনি যে নেট পে এটা প্রপারলি পোস্টিং দেয়া হয়েছে কিনা জেনারেল লেজারে, আপনি জেনারেল লেজারের সাথে এটা কি করতে পারেন, ক্রস চেক করতে পারেন। এরপর আপনি যখন পেমেন্ট হয়ে গেছে, এই পেমেন্টটা ক্যাশ বুকে এন্ট্রি দেয়া হচ্ছে কিনা, এই ক্যাশ বুকটাও আপনি কি করতে পারেন, চাইলে চেক করতে পারেন। তো এগুলো বলা আছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 182, 182 নাম্বার পেজে। আমরা ফর ওয়েজেস এর ক্ষেত্রে দেখলাম, আর স্যালারির ক্ষেত্রেও একই। স্যালারির ক্ষেত্রে বলেছে যে আপনি নাম্বার অফ উইকস অথবা মান্থ, হ্যাঁ, দুইটার ভেতর পার্থক্য হলো ওয়েজেস এর ক্ষেত্রে আপনাকে বলছে আপনি চাইলে কয়েকটা উইকের, 2টা বা 3টা উইকের দেখতে পারেন, আর ওয়েজেস এর ক্ষেত্রে বলতেছে আপনি কয়েকটা মান্থের কি নিতে পারেন, হ্যাঁ, স্টেটমেন্ট নিতে পারেন। নিয়ে সেম ওয়েজেস এর ক্ষেত্রে যে বিষয়গুলো চেক করেছেন, স্যালারির ক্ষেত্রেও সেম একই বিষয়গুলো চেক করে দেখতে পারেন। যেমন তার অ্যাডিশন যদি হয় তাহলে সেই অ্যাডিশনটা কেন হলো, নতুন কর্মী জয়েন করেছে কিনা তার পার্সোনাল ফাইলের সাথে ক্রস চেক করতে পারেন, কতগুলো কর্মীর পার্সোনাল ফাইলের সাথে তার যে পেরল স্টেটমেন্টটা প্রিপেয়ার করা হয়েছে, স্যালারি স্টেটমেন্ট, সেটা ক্রস চেক করে দেখতে পারেন, পোস্টিংটা দেয়া হয়েছে কিনা জেনারেল লেজারে, এগুলো আপনারা এখন ক্রস চেক করে দেখতে পারেন। আমি দুটো ভাগে ভাগ করে প্রেজেন্ট করেছি কোশ্চেন। ওয়েজেস, কোশ্চেনে ওয়েজেস যদি উল্লেখ করে তাহলে আপনাকে ওয়েজেস থেকে কি করতে হবে, আনসারটা দিতে হবে। যদি স্যালারির কথা উল্লেখ করে তাহলে স্যালারি থেকে আপনাকে কি দিতে হবে, আনসারটা দিতে হবে। এই জন্য আমি দুটো ভাগে ভাগ করে এখানে প্রেজেন্ট করছি, ফর ওয়েজেস এবং ফর স্যালারিজ। এবার আসেন আপনাদের বইয়ের পেজ নাম্বার 182, 182 নাম্বার পেজে একটা টেস্ট অফ কন্ট্রোলস ওভার রেকর্ডিং অফ পে এর একটা এক্সাম্পল দেয়া আছে। আপনারা পেয়েছেন আপনাদের বই সাথে থাকলে? জি স্যার। ওকে, পেজ নাম্বার 182, টেস্ট অফ কন্ট্রোলস ওভার রেকর্ডিং। এখানে বলছে an audit assistant on the audit of May Beauty PLC has been asked to test controls over the payroll. She has been given the following audit plan. Sample 4 separate weeks of payroll. হ্যাঁ, বলছে যে স্যাম্পল 4 separate weeks of payroll। বলছে an audit assurance of the audit of May Beauty PLC has been asked to test control over payroll. কোম্পানির নাম হলো মে বিউটি পিএলসি। এই মে বিউটি পিএলসির অডিটরকে কি করা হয়েছে, আস্ক করা হয়েছে তাদের এই পেরলের কন্ট্রোলটা টেস্ট করার জন্য, যে অর্গানাইজেশন যে কন্ট্রোল গুলো ইমপ্লিমেন্ট করেছে এগুলো সঠিকভাবে পালন করতেছে কিনা বা ফলো করা হচ্ছে কিনা পেরলের ক্ষেত্রে। হ্যাঁ, তো বলছে শি হ্যাজ বিন গিভেন দ্য ফলোইং অডিট প্ল্যান। তাকে বলা হলো তাহলে এই কাজটা করার জন্য আপনি কি কি অডিট প্রসিডিওরস আপনি গ্রহণ করতে পারেন। 1 নম্বরে বলেছে স্যাম্পল 4 সেপারেট উইকস অফ পেরল। আপনি 4টা উইকের, ডিফারেন্ট 4টা উইকের পেরল স্টেটমেন্ট গুলো কালেক্ট করবেন। সেকেন্ড বলছে এনশিওর দ্যাট স্যান্ড্রাস সিগনেচার অ্যাপিয়ার অথরাইজিং পেরল। ওই যে উপরের এক্সাম্পল বলেছিলাম, অ্যানি প্রিপেয়ার করছে, স্যান্ড্রা কি করছে, অ্যাপ্রুভ করছে। সো প্রত্যেকটা পেরল স্টেটমেন্টেই, পেরল শিটেই স্যান্ড্রার কি থাকতে হবে, অথরাইজেশন থাকতে হবে। সেটা আছে কিনা আপনি এটা এখন চেক করবেন। চেক ফর স্যান্ডার ইনিশিয়াল শোয়িং দ্য বরড ফরওয়ার্ড ফিগার হ্যাভ বিন চেক। ওই যে বরড ফরওয়ার্ড ফিগারের কথা বলা হয়েছিল আগের মান্থের স্টেটমেন্টের সাথে, এটা ক্রস চেক করে সে সিগনেচার করেছে কিনা, ইনিশিয়াল দিয়েছে কিনা, সেটা আপনি এখন চেক করবেন। রিচেক দ্য বরড ফরওয়ার্ড ফিগার্স ফ্রম দ্য প্রিভিয়াস পেরল। প্রিভিয়াস পেরল থেকে ব্রড ফরওয়ার্ড ফিগারটা আসছে কিনা সঠিকভাবে, সেটা আপনি এখন চেক করতে পারেন, যেহেতু আপনি 4টা উইকের কি নিচ্ছেন, পেরল স্টেটমেন্ট নিচ্ছেন। কাস্ট এ স্যাম্পল অফ লাইনস ইন দ্য পেরল টু এনশিওর ইট ইজ অ্যারিথমেটিক্যালি অ্যাকুরেট। বলছে পেরল স্টেটমেন্টের কোনো একটা লাইন, ধরেন এবিসি যে এমপ্লয়ি, তার পুরো লাইনটা আপনি এখন
চেক করে দেখতে পারেন যে এটা ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। তার বেসিক স্যালারির সাথে হাউস রেন্ট, অ্যালোয়েন্স, মেডিকেল অ্যালোয়েন্স, এই সমস্ত অ্যালোয়েন্স মানে অ্যাডিশন ডিডাকশন যা যা আছে সেগুলো সঠিকভাবে ক্যালকুলেট করা হয়েছে কিনা। চেক দ্য ক্যালকুলেশন অফ স্ট্যাচুরি ডিডাকশন। যদি তার কোনো স্ট্যাচুরি ডিডাকশন থাকে তাহলে এই স্ট্যাচুরি ডিডাকশন যে রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্ট অনুসারে কি করা হয়েছে কিনা, এই ডিডাকশনটা করা হয়েছে কিনা সেটা আপনি ক্রস চেক করে দেখতে পারেন। অর্থাৎ ধরেন ইনকাম ট্যাক্স, হ্যাঁ, ইনকাম ট্যাক্স সঠিকভাবে কি করা হয়েছে কিনা, কর্তন করা হয়েছে কিনা বা ক্যালকুলেট করা হয়েছে কিনা। obtain journal sheet for posting to ledger and confirm that posting are correct। বলছে আপনি জার্নাল শিট নিতে পারেন, নিয়ে লেজার এবং লেজারে প্রপারলি এটা পোস্টিং দেওয়া হয়েছে কিনা, তাহলে আপনি জেনারেল লেজারের সাথে এখন ক্রস চেক করে দেখতে পারেন লেজারে এটা প্রপারলি কি করা হয়েছে কিনা, পোস্টিং দেওয়া হয়েছে কিনা। Trace posting to ledger to ensure processed correctly এবং check a sample of hours work to original clock cards। বলছে আপনি এখন চেক করে দেখতে পারেন যে আওয়ার্স উল্লেখ করা হয়েছে, কত ঘন্টা কাজ করেছে, সেইটার সাথে তার যে সাপোর্টিং ক্লক কার্ড, এই ক্লক কার্ডের সাথে আপনি ক্রস চেক করে দেখতে পারেন মিল আছে কি নাই আর কি। এখন আপনাদের বইয়ের পেজ নাম্বার 183, 183 নাম্বার পেজে একটা ইন্টারেক্টিভ কোশ্চেন আছে, সবাই একটু বের করেন। এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু বের করেন। বের করেছেন? জি স্যার। ওকে। বলছে দেখেন, পার্সোনেল অ্যান্ড ওয়েজেস রেকর্ডস এট সিমনস্টন ব্রাদার্স লিমিটেড আর মেইনটেইনড বাই শ্যাম। বলছে সিমনস্টন ব্রাদার লিমিটেড একটা কোম্পানি, তাদের পার্সোনাল এন্ড ওয়েজেস রেকর্ডটা রাখে স্যাম নামের একজন ব্যক্তি, দা ওয়েজেস ক্লার্ক। তার পজিশন হলো ওয়েজেস ক্লার্ক অন এ পার্সোনাল কম্পিউটার। সে তার নিজস্ব পার্সোনাল কম্পিউটারে এটা রাখতেছে। খেয়াল করেন, সে তার পার্সোনাল কম্পিউটারে এই রেকর্ডিংটা রাখতেছে। শ্যাম ক্যালকুলেট দ্য আওয়ার ওয়ার্ক বাই ইচ এমপ্লয়ি অন উইকলি বেসিস। উইকলি বেসিসে শ্যাম কি করে, একজন এমপ্লয়ি কয় ঘন্টা কাজ করেছে সেটা ক্যালকুলেট করে। বেসড অন দ্য এমপ্লয়িজ ক্লক কার্ড, এমপ্লয়িজ ক্লক কার্ড থেকে সে এই আওয়ারটা নেয় and enters them on the computer। কম্পিউটারে সে কি করে, এটা এন্ট্রি দেয়। The payroll program using data from personnel records in respect of wages, rates and deductions produce the weekly payroll and a pay slip for each employee। বলছে the payroll program using data from personnel records in respect of wages, rate and deduction produce the weekly payroll and pay slip for each employees। বলছে যে এখন সে কি করে, প্রত্যেক কর্মীর যে পার্সোনাল রেকর্ড আছে সেই রেকর্ড থেকে পে রেট, তার যে বেনিফিট এবং ডিডাকশন গুলো কনসিডার করে পে স্লিপ তৈরি করে প্রত্যেক কর্মীর জন্য। তাহলে দেখেন, একা স্যাম সে সব কাজগুলো সে কিন্তু নিজে একাই করতেছে, বুঝতে পেরেছেন? এখানে কোনো সেগ্রিগেশন অফ ডিউটিস দেখা যাচ্ছে না এবং তার পার্সোনাল কম্পিউটারে সেই কাজটা করতেছে। শ্যাম ইউজেস দ্য পেরোল টু প্রিপেয়ার দ্য ব্যাংক ট্রান্সফার লিস্ট। শ্যাম নিজেই পেরোল তৈরি করতেছে, আবার নিজেই কি তৈরি করতেছে, ব্যাংক ট্রান্সফার লিস্ট নিজেই তৈরি করতেছে। হুইচ হি দেন সেন্ডস টু দ্য কোম্পানি অ্যাকাউন্টেন্ট। এরপরে সে এটা কোম্পানি অ্যাকাউন্টেন্টকে কি করে, সেন্ড করে। The accountant signs the transfer list and has it countersigned by the director। The wages clerk then process the bank transfer on computer। সেটা কি করলো, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট কি করলো, এই অনুসারে ব্যাংক ট্রান্সফার লিস্টে সাইন করে, যেটা তার একজন ডিরেক্টরও কি করে এটাকে সাইন করে। করার পর সে কি করে, এটা আবার পাঠায় কার কাছে, স্যামের কাছে, যে ওয়েজেস ক্লার্ক, সে এরপর এই পেমেন্টটা প্রসিড করে। তো দেখেন, এখানে অনেকগুলো রিস্কের কথা কিন্তু আলোচনা করেছে। হ্যাঁ, দেখি এখন আনসার কি চায়। হুইচ টু অফ দ্য ফলোইং আর ডেফিসিয়েন্সি
হুইচ এক্সিস্ট ইন দ্য ওয়েজেস সিস্টেম এট সিমনস্টন ব্রাদার্স লিমিটেড। নিচের কোন দুইটা আপনার ডেফিসিয়েন্সি হ্যাঁ মনে হচ্ছে, রিস্ক এখানে? এ বি স্যার। একজন বলেছে এ অ্যান্ড বি, আর কার কোনো আনসার আছে? A and B, sir. এ অ্যান্ড A and B. কে বলবে? এ অ্যান্ড বি। ওকে, বলছে স্যাম রেকর্ডস দ্য স্যালারিজ এন্ড অর্গানাইজেস দ্য পেমেন্ট অফ ওয়েজেস, রাইট? সে একাই এই কাজগুলো করতেছে, এই আনসারটা হতে পারে। দেয়ার ইজ নো রিভিউ অফ পেরল, রাইট? এখানে কোনো সেগ্রিগেশন অফ ডিউটিস নাই, এটাও হতে পারে। দা ব্যাংক ট্রান্সফার লিস্ট ইজ কাউন্টার সাইন্ড বাই ডিরেক্টর, হ্যাঁ ডিরেক্টর করে থাকে, এটা একটা কি সেগ্রিগেশন অফ ডিউটিস এখানে আছে, এখানে একটা কন্ট্রোলস হতে পারে। দ্য পেরল এন্ড দ্য টাইম রেকর্ডিং সিস্টেম আর সেপারেট, হ্যাঁ এটা সেপারেট, এটাও একটা তাদের কন্ট্রোল সিস্টেমের অংশ হতে পারে। তাহলে আমার মনে হয় আনসার এ এন্ড বি হবে। আপনারা যেটা আনসার দিয়েছেন সঠিক আনসার দিয়েছেন। আচ্ছা, আমরা দুটো ক্লাস আমার, তো আমরা কোনো ব্রেক নিব? গত ক্লাসগুলোতে আপনারা ব্রেক নিয়েছিলেন, আজকেও কি ব্রেক নিবেন কি কন্টিনিউ স্যার করব? এইটা শেষ করে তারপরে স্যার ব্রেক নিলে ভালো হয়। তার আচ্ছা পেমেন্ট করে দেন। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা শেষ করে আমরা একটা ব্রেক নিব, তারপর চ্যাপ্টার 9টা শুরু করবো। স্যার। ওকে, এখন দেখেন আমাদের এই চ্যাপ্টারটা যে তিনটা ভাগে ভাগ করেছি, এর লাস্টের অংশ পেমেন্ট অফ ওয়েজেস এন্ড স্যালারির ক্ষেত্রে কি ধরনের রিস্ক একটা অর্গানাইজেশন ফেস করতে পারে। এখানে বলতেছে, দেখেন পেজ নাম্বার 183, 183 নাম্বার পেজে আছে পেমেন্ট অফ ওয়েজেস এন্ড স্যালারির ক্ষেত্রে প্রথম যে রিস্কের কথা বলছে, বলছে দেয়ার ইজ এ রিস্ক দ্যাট পেমেন্টস আর মেড ইনকারেক্টলি। বলছে পেমেন্টটা ইনকারেক্টলি হতে পারে। দেয়ার ইজ এ রিস্ক দ্যাট পেমেন্টস আর মেড ইনকারেক্টলি। তাই যদি হয় তাহলে এটা অর্গানাইজেশনের জন্য একটা রিস্ক কি রিস্ক না? Risk, sir. তো এই রিস্কটা মিনিমাইজ করার জন্য কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস একটা প্রতিষ্ঠান নিতে পারে? দেখেন আপনাদের বোঝানোর স্বার্থে এইটাকে আমি দুটো ভাগে ভাগ করে আপনাদের সাথে আলোচনা করব। একটা হলো ওয়েজেস এর ক্ষেত্রে, আর একটা হলো স্যালারির ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা বলছি পেমেন্ট অফ ওয়েজ এন্ড স্যালারির ক্ষেত্রে বলছি রিস্কটা কি, আমরা পেমেন্টটা ইনকারেক্টলি দিতে পারি, তাই তো? তো কি ইন্টারনাল কন্ট্রোলস আমরা ইমপ্লিমেন্ট করতে পারি? ক্যাশের ক্ষেত্রে বলছে, পেমেন্ট অফ ক্যাশ ওয়েজেস এর ক্ষেত্রে বলতেছে যে আমরা যদি সেগ্রিগেশন অফ ডিউটিস ইমপ্লিমেন্ট করি, কেমন? প্রিপারেশন অফ পেরল, নেট পে সামারি, ফাইলিং অফ পে প্যাকেটস এন্ড ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস। বলছে এইগুলো ক্ষেত্রে পেরল কেউ একজন প্রিপেয়ার করবে পেরল স্টেটমেন্ট, কেউ একজন চেক করবে, কেউ একজন এটাকে অ্যাপ্রুভ করবে। যদি এই সেগ্রিগেশন অফ ডিউটিস থাকে তাহলে উপরের রিস্কটা আমরা মিনিমাইজ করতে পারি। পেমেন্ট যে ইনকারেক্টলি পে করার কথা বলতেছে সেইটা আমরা মিনিমাইজ করতে পারি। এরপর বলছে ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস, ওয়েজেস যখন ডিস্ট্রিবিউট করা হবে, ক্যাশ ওয়েজেস তো, সেক্ষেত্রেও যদি আমার কি থাকে, সেগ্রিগেশন অফ ডিউটিস থাকে, অর্থাৎ যিনি পে প্যাকেট রেডি করবেন তিনি কি করতে পারবেন না, ডিস্ট্রিবিউট করতে পারবেন না। এরপর বলছে কাস্টোডি অফ ক্যাশ, এক্ষেত্রেও যদি আমার সেগ্রিগেশন অফ ডিউটিস থাকে, যেমন সিকিউরিটি অফ পে প্যাকেটস, পে প্যাকেটস এর কি থাকতে হবে, সিকিউরিটি এনশিওর করতে হবে। সিকিউরিটি অফ ট্রানজিট, ক্যাশটা যখন ট্রানজিট করা হবে সেটা সিকিউরিটি এনশিওর করতে হবে। সিকিউরিটি অ্যান্ড প্রম্পট ব্যাংকিং অফ আনক্লেইমড ওয়েজেস, যদি কোনো আনক্লেইমড অবস্থায় থাকে ওয়েজেস যেটা আমরা পে করতে পারি নাই, সেটাকে অবশ্যই ব্যাংকে জমা দিতে হবে। এরপর বলছে ভেরিফিকেশন অফ আইডেন্টিটি, কাকে পে করা হচ্ছে তার আইডেন্টিটি ভেরিফাই করেই তাকে পে করতে হবে, সে প্রতিষ্ঠানের কর্মী কিনা, সে কাজ করেছে কিনা, এটা তার আইডেন্টিটি কি করে এনশিওর করেই তাকে পে করতে হবে। এবং লাস্টেরটা বলছে রেকর্ডিং অফ ডিস্ট্রিবিউশন, যেটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে
এটা প্রপারলি রেকর্ড করতে হবে। তো বলছে পেমেন্ট অফ ক্যাশ ওয়েজেস এর ক্ষেত্রে আমরা যদি এই বিষয়গুলো কনসিডার করি, যেটা আপনাদের বইয়ের পেজ নাম্বার 183, 183 এবং 184 এর উপরের অংশে বলা আছে, তাহলে আমরা উপরের রিস্কটা মিনিমাইজ করতে পারি। পেমেন্ট অফ স্যালারির ক্ষেত্রে কি বলতেছে, যে প্রিপারেশন এন্ড অথরাইজেশন অফ ব্যাংক ট্রান্সফার লিস্ট। প্রিপারেশন এন্ড অথরাইজেশন অফ ব্যাংক ট্রান্সফার লিস্ট, কেউ একজন স্যালারি স্টেটমেন্ট প্রিপেয়ার করবে, কেউ একজন চেক করবে, কেউ একজন অ্যাপ্রুভ করবে, অর্থাৎ সেগ্রিগেশন অফ ডিউটি যেখানে থাকতে হবে, ঠিক ব্যাংক ট্রান্সফার লিস্টটাও কেউ একজন প্রিপেয়ার করবে, অন্য কেউ একজন কি করবে, এটা অথরাইজ করবে। এখানেও সেগ্রিগেশন অফ ডিউটিস থাকতে হবে। তো এই সেগ্রিগেশন অফ ডিউটিস যদি থাকে প্রিপারেশন এবং অথরাইজেশন এর ক্ষেত্রে ব্যাংক ট্রান্সফার লিস্টের, তাহলে আমরা উপরের রিস্কটাকে কি করতে পারি, মিনিমাইজ করতে পারি বা এলিমিনেট করতে পারি। কম্প্যারিজন অফ ব্যাংক ট্রান্সফার লিস্ট উইথ পেরল, বলছে ব্যাংক ট্রান্সফার লিস্ট যেটা করা হচ্ছে সেইটা পেরলের সাথে ক্রস ম্যাচ করতে হবে। পেরল স্টেটমেন্ট যেটা প্রিপেয়ার করা হয়েছে তার সাথে ব্যাংক ট্রান্সফার লিস্টের মিল আছে কিনা, বা কোনো ধরনের যদি ডিসক্রিপেন্সি থাকে, হ্যাঁ, তাহলে সেটা কেন, এই বিষয়টা কনসিডার করতে হবে। লাস্টেরটা বলছে মেইনটেনেন্স এন্ড রিকনসিলিয়েশন অফ ওয়েজেস এন্ড স্যালারিজ নমিনাল লেজার অ্যাকাউন্ট। বলছে এখন যেটা পে করা হচ্ছে এটার সাথে নমিনাল লেজারে প্রপারলি পোস্টিং দেওয়া হচ্ছে কিনা, এই পোস্টিংটা কি করতে হবে, ক্রস চেক করতে হবে। তো এখানে আপনাদের বইয়েও দুটো ভাগে ভাগ করে আলোচনা করেছে, আপনারাও দুটো ভাগে ভাগ করে পড়ার চেষ্টা করবেন, কারণ যদি কোশ্চেন এখান থেকে আসে ওয়েজেস থেকে, তাহলে আপনাকে ওয়েজেস থেকে আনসার দিতে হবে, যদি স্যালারি থেকে আসে স্যালারি থেকে আপনাকে আনসার দিতে হবে আর কি। এরপর দেখেন পেজ নাম্বার 184 এ ছোট্ট একটা এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পলটা একটু পড়াই দিই আপনাদেরকে। বলছে পেমেন্ট অফ ওয়েজেস এর ক্ষেত্রে এক Pinewood Limited, the bookkeeper calculates the wages, then prepare the bank transfer list. She then puts through the transfer herself. বলছে পাইথনউড যে লিমিটেড, সে কি করে, বুককিপার ওয়েজেস ক্যালকুলেট করে, সেই ব্যাংক ট্রান্সফার লিস্ট প্রিপেয়ার করে এবং she then puts through the transfer them, তারপর সে সেটা কি করে, ট্রান্সফার করে, মানে একাই সবকিছু করতেছে, কোনো সেগ্রিগেশন অফ ডিউটিস নাই। দিস সিস্টেম ডিসপ্লে ফলোইং ডেফিসিয়েন্সি, বলছে নিচে রিস্ক গুলো বা ডেফিসিয়েন্সি গুলো এই সিস্টেম থেকে আমরা আলোচনা করতে পারি। কি কি? দেয়ার ইজ নো সেগ্রিগেশন অফ ডিউটিস বিটুইন প্রিপেয়ারিং অফ দ্য পেরল and preparing the bank transfer list, then again between preparing the list and making the actual payment. So এখানে কোনো কি নাই, segregation of duties নাই। This means that bookkeeper could easily perpetrate a fraud of paying staff extra or paying non-existent staff and keeping the proceeds. So বলছে সে এই কি করতে পারে, এই ফ্রড গুলো সে করতে পারে। যাই হোক, এখন আমরা আলোচনা করব যে পেমেন্ট অফ ওয়েজেস এন্ড স্যালারির ক্ষেত্রে আপনি যখন অডিট করতে যাবেন কি ধরনের অডিট প্রসিডিওর গুলো আপনি গ্রহণ করবেন। এক নম্বর বলছে arrange to attend the payout of wages to confirm that official procedures are being followed. বলছে আপনি কি করতে পারেন, ওয়েজেস এর ক্ষেত্রে আপনি এইটা ওয়েজেস যখন ডিস্ট্রিবিউট করা হবে আপনি চাইলে ফিজিক্যালি কি করতে পারেন, অ্যাটেন্ড করতে পারেন। বলছে অ্যারেঞ্জ টু অ্যাটেন্ড দ্য পে আউট অফ ওয়েজেস টু কনফার্ম দ্যাট অফিসিয়াল প্রসিডিওরস আর বিং ফলোড। অফিসিয়াল যে প্রসিডিওর ফলো করে পেমেন্টটা করার কথা সেগুলো সঠিকভাবে পালন করেই পেমেন্টটা করা হচ্ছে কিনা, এই জন্য আপনি কি করতে পারেন, ফিজিক্যালি অ্যাটেন্ড করতে পারেন যখন পেমেন্টটা করা হচ্ছে। সেকেন্ড বলছে বিফোর দ্য ওয়েজেস আর পেইড কম্পেয়ার পেরল উইথ ওয়েজেস প্যাকেটস টু এনশিওর অল এমপ্লয়িজ হ্যাভ এ ওয়েজেস প্যাকেট। বলছে পেমেন্ট করার আগে আপনি এটা ক্রস চেক করে দেখতে পারেন
পেরল স্টেটমেন্টে বা পেরল শিটে যতজন এমপ্লয়ির নাম আছে প্রত্যেকের জন্য একটা পে প্যাকেট আছে কিনা। এক্সামিন রিসিপ্ট গিভেন বাই এমপ্লয়িজ, যখন পে করা হচ্ছে তখন তারা টাকাটা গ্রহণ করতেছে কিনা এর রিসিপ্টটা আপনি কি করতে পারেন, এখন ক্রস চেক করে দেখতে পারেন যে টাকা রিসিপ্ট, তারা পে প্যাকেট যখন রিসিভ করেছে তখন প্রপারলি ওই ব্যক্তি কি করেছে কিনা এটা রিসিভ করেছে কিনা। চেক আনক্লেইমড ওয়েজেস আর রেকর্ডেড ইন আনক্লেইমড ওয়েজেস বুক। এখন আপনি চেক করতে পারেন যে সমস্ত কর্মী পে প্যাকেটটা নেয়নি, আনক্লেইমড অবস্থায় আছে, এইটা আনক্লেইমড ওয়েজেস বুক যেটা, সেইখানে প্রপারলি রেকর্ড করা হয়েছে কিনা এবং এটা ব্যাংকে সঠিকভাবে জমা দেওয়া হয়েছে কিনা, এগুলো আপনি চেক করতে পারেন। চেক দ্যাট নো এমপ্লয়িজ রিসিভ মোর দ্যান ওয়ান ওয়েজেস প্যাকেট। আপনি চেক করে দেখতে পারেন যে কোনো কর্মী একাধিক পে প্যাকেট নেয় নাই, অর্থাৎ সে শুধু তার পে প্যাকেটটাই নিয়েছে আর কি। চেক এন্ট্রিজ ইন দ্য আনক্লেইমড ওয়েজেস বুক উইথ এন্ট্রিজ অন দ্য পেরল এন্ড চেক দ্যাট আনক্লেইমড ওয়েজেস আর ব্যাংক রেগুলার। তো এগুলো নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। আপনি অডিট করতে যে কি করতে পারেন, যদি কোনো আনক্লেইমড ওয়েজেস থাকে সেটা প্রপারলি পোস্টিং দেওয়া হচ্ছে কিনা, ব্যাংকে জমা দেওয়া হচ্ছে কিনা, সেটা আপনি ক্রস চেক করতে পারেন। চেক দ্যাট আনক্লেইমড ওয়েজেস বুক শোজ রিজন হোয়াই ওয়েজেস আর আনক্লেইমড। বলছে আপনি এখন আনক্লেইমড যে ওয়েজেস আছে সেটা আপনি ক্রস চেক করে দেখতে পারেন যে কেন এটা আনক্লেইমড আছে, তার রিজনটা কি, সেটা আপনি ক্রস চেক করতে পারেন। এটা বলছে ওয়েজেস এর ক্ষেত্রে আপনি এই প্রসিডিওরস গুলো কি করতে পারেন, ফলো করতে পারেন এই অংশের অডিট করার জন্য। স্যালারির ক্ষেত্রে কি বলতেছে, স্যালারির ক্ষেত্রে বলছে যে চেক দ্যাট কম্প্যারিজন আর বিং মেড বিটুইন ইচ মান্থ পেরোল নেট পে সামারি অ্যান্ড এক্সামিন পেইড চেকস অর এ সার্টিফাইড কপি অফ ব্যাংক লিস্ট ফর এমপ্লয়িজ পেইড বাই চেক অর ব্যাংক ট্রান্সফার। বলতেছে আপনি আগের মাসের যে পেরোল স্টেটমেন্ট তার নেট পের সাথে এই মাসের নেট পেডটা ক্রস চেক করতে পারেন। এই যে চেক পে করা হচ্ছে বা ব্যাংক ট্রান্সফার লিস্ট প্রিপেয়ার করা হচ্ছে এটা ক্রস চেক করে দেখতে পারেন। পেইড বাই চেক অর ব্যাংক ট্রান্সফার এটা আপনি এখন ক্রস চেক করে দেখতে পারেন 2 মাসের সাথে কোনো ধরনের গরমিল আছে কিনা, যদি থাকে কেন, এই বিষয়গুলো আপনি এখন কনসিডার করতে পারেন। এই বিষয়গুলোই বলা আছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 184, 184 নাম্বার পেজে বলা আছে। এখন দেখেন আপনাদের বইয়ে দুটো ইন্টারেক্টিভ কোশ্চেন আছে। পেজ নাম্বার 184, এখানে পেমেন্ট অফ ওয়েজেস নিয়ে একটা কি আছে, ইন্টারেক্টিভ কোশ্চেন আছে। বলছে হুইচ টু অফ দ্য ফলোইং কন্ট্রোল অ্যাক্টিভিটিজ উইল রিডিউস দ্য রিস্ক অফ এমপ্লয়িজ হু হ্যাভ লেফট বিং মেড আপ এ পে প্যাকেট হুইচ ইজ কালেক্টেড বাই লিভার অর অ্যান অ্যাকমপ্লিস। বলছে হুইচ টু অফ দ্য ফলোইং কন্ট্রোল অ্যাক্টিভিটিজ, নিচের কোন দুটো কন্ট্রোল অ্যাক্টিভিটিজ উইল রিডিউস করবে দ্য রিস্ক অফ এমপ্লয়িজ হু হ্যাভ লেফট যে চলে গেছে, মেড আপ এ পে প্যাকেট হুইচ ইজ কালেক্টেড বাই লিভার। বলছে একজন কর্মী প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছে বা তার পরিবর্তে অন্য কেউ এই পে প্যাকেটটা রিসিভ করতেছে কিনা, সেই জন্য নিচের কোন দুইটা কন্ট্রোল আপনি ইমপ্লিমেন্ট করলে এই রিস্ক গুলো মিনিমাইজ করতে পারবেন বা এলিমিনেট করতে পারবেন। কোন দুটো বলেন আপনার? Sir, A and C. ANC। এ এন্ড সি। এতে বলছে চেক দ্যাট ইচ এমপ্লয়ি অনলি কালেক্টস ওয়ান পে প্যাকেট, রাইট, এটা হতে পারে যে প্রত্যেক কর্মী একটাই পে প্যাকেট রিসিভ করেছে কিনা। সুপারভিশন অফ পে আউট বাই মেম্বার অফ স্টাফ হু নোজ অল দ্য এমপ্লয়িজ পার্সোনালি, এটা তো হতে পারে না, সবাইকে চিনি, এটা হতে পারে না। অথরাইজেশন অফ পেরল, রাইট, এটা হতে পারে। কম্প্যারিজন অফ পেরল উইথ ওয়েজেস প্যাকেটস টু এনশিওর দ্যাট দে ম্যাচ। তো আমার মনে হয় আনসার এ অ্যান্ড সি হওয়া উচিত, আপনারা একটু দেখে নিয়েন আপনাদের বইয়ের শেষে। আচ্ছা, এরপর দেখেন পেজ নাম্বার 185 এ আরেকটা ইন্টারেক্টিভ কোশ্চেন আছে। বলছে যে the following describe the payroll system in operation at Hoisting কোম্পানি। একটা কোম্পানির কথা বলছে, তারা নিচের প্রসিডিওর গুলো ফলো করে।
for each procedure indicate whether the process indicates a strength or deficiency of the system. ও বলছে তারা যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা ইমপ্লিমেন্ট করেছে এটা স্ট্রং না উইক। হ্যাঁ, employees each have an electronic card to swipe in order to enter and leave the factory premises. The swipe system automatically update time records in the payroll system. তো এটা একটা ইন্টারনাল কন্ট্রোল, প্রত্যেকে ইলেকট্রনিক কার্ড আছে যেটা সোয়াইপ করে সে এন্ট্রি নেবে এবং সোয়াইপ করে আউট হবে, এই অনুসারে তার পেমেন্ট করা হবে। এটা স্ট্রেংথ না ডেফিসিয়েন্সি, কি মনে হয় আপনাদের? Sir, strength. স্ট্রেংথ হবে। There is no personnel department. Employees are engaged by department heads with the verbal consent of a director. এটা কি স্ট্রেংথ না উইকনেস? Sir, Sir, weakness. deficiencies, weakness. Weakness, right. deficiency. On leaving, employees are required to return their swipe cards. যদি কেউ প্রতিষ্ঠান ছেড়ে চলে যায় তাকে অবশ্যই কার্ডটা ফেরত দিয়ে যেতে হবে। স্ট্রেংথ না উইকনেস? Strength. Strength, sir. The payroll has a various function which reports item within the payroll falling outside the expected conventions, which must be resolved by authorized member of staff before the payroll can be finalized. The ability to resolve this report is controlled by a secret password. তো বলছে যদি various function which reports item within the payroll failing outside the expected conventions, ওকে বলছে যদি কোনো নন রুটিন ওয়ার্ক হয় সেক্ষেত্রে তাদের এখানে সেগ্রিগেশন অফ ডিউটিজ এর কথা বলেছে, কিভাবে তারা এটা রিজলভ করবে। তো এটা স্ট্রেংথ না উইকনেস প্রতিষ্ঠানে? Strength, sir. Strength, sir. Strength. Before the payroll can be finalized. হ্যাঁ, কেউ কিছু বললেন? না স্যার, ওকে, before ঠিক আছে, তাহলে আমরা আমরা চ্যাপ্টার 8 শেষ করলাম। আমার আরো 4টা চ্যাপ্টার বাকি, চ্যাপ্টার 9 ইন্টারনাল অডিট, চ্যাপ্টার 13 সরি চ্যাপ্টার 14, চ্যাপ্টার 15 এবং চ্যাপ্টার 16। চ্যাপ্টার 14 কোড অফ প্রফেশনাল এথিক্স এন্ড রেগুলেটরি ইস্যুস, ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, ইন্ডিপেন্ডেন্স এন্ড কনফিডেন্সিয়ালিটি। প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমি আজকে ব্রেকের পর চ্যাপ্টার 9টা শেষ করব, যদি সময় পাই চ্যাপ্টার 14 শুরু করব, তাহলে নেক্সট যে ক্লাসগুলো হবে আমরা অন্যগুলো শেষ করার চেষ্টা করব। তো আমরা একটা ব্রেক নেই, এখন বাজে প্রায় 9:40। আমরা কয়টায় ফিরবো? 9টা পর্যন্ত দিলে হবে ব্রেক? হবে স্যার, Yes, হবে। sir. 20 minutes ঠিক is আছে, enough. ওকে, থ্যাংক ইউ। তাহলে 9টার সময় আমরা আবার ক্লাস শুরু করবো। Okay, sir. স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা আমার? Ji, sir. জি স্যার। আপনাদের বইয়ে পেজ নাম্বার 193, 193 নাম্বার পেজ থেকে এই চ্যাপ্টার 9 ইন্টারনাল অডিট এটা শুরু। মূলত এই চ্যাপ্টারে দুটো টপিকস নিয়ে আলোচনা করেছে। একটা হলো হোয়াট ইজ অ্যান ইন্টারনাল অডিট, ইন্টারনাল অডিট নিয়ে আলোচনা করেছে, এবং হোয়াট ডাজ দ্য ইন্টারনাল অডিট ফাংশন ডু, ইন্টারনাল ফাংশন কি কি কাজ করে। এই মূলত এই দুইটো বিষয় নিয়ে আলোচনা করেছে আপনাদের এই চ্যাপ্টার 9-এ। তো আপনারা সবাই বের করেন পেজ নাম্বার 196, 196 নাম্বার পেজ, যেখানে হোয়াট ইজ অ্যান ইন্টারনাল অডিট, অডিটের ডেফিনেশনটা দেওয়া আছে ইন্টারনাল অডিটের। আমরা একটু ইন্টারনাল অডিটের ডেফিনেশনটা আলোচনা করি। পেজ নাম্বার 196, 196 নাম্বার পেজে নাম্বার 1 যেটা এখানে বলছে হোয়াট ইজ অ্যান ইন্টারনাল অডিট। তো ইন্টারনাল অডিটের যে ডেফিনেশনটা দেয়া আছে এখানে বলছে যে ইন্টারনাল অডিটটাকে বলতেছে অ্যান অ্যাপ্রাইজাল অ্যাক্টিভিটি। এটাকে বলতেছে এটা একটা অ্যাপ্রাইজাল অ্যাক্টিভিটি এস্টাবলিশড অর প্রোভাইডেড অ্যাজ এ সার্ভিস টু দ্য এন্টিটি। এরা কি করে? এরা ওই প্রতিষ্ঠানে এই সার্ভিসটা দিয়ে থাকে।
কি বলছে যে ইন্টারনাল অডিট অ্যান্ড অ্যাপ্রাইজাল অ্যাক্টিভিটি, মূলত এটা একটা অ্যাপ্রাইজাল অ্যাক্টিভিটি এস্টাবলিশড অর প্রোভাইডেড অ্যাজ এ সার্ভিস টু দা এনটিটিকে এরা সার্ভিস দিয়ে থাকে। তো অ্যাপ্রাইজাল অ্যাক্টিভিটি কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আগে দেখি পুরো ডেফিনেশনটা কি বলা আছে। এরপর বলছে ইটস ফাংশনস ইনক্লুড অ্যামংস্ট আদার থিংস এক্সামিনিং, এভালুয়েটিং, মনিটরিং দ্য অ্যাডিকুয়েসি অ্যান্ড ইফেক্টিভনেস অফ ইন্টারনাল কন্ট্রোল। তো বলতেছে যে ইন্টারনাল অডিট একটা অ্যাপ্রাইজাল অ্যাক্টিভিটি, এটা এস্টাবলিশড অর প্রোভাইডেড অ্যাজ এ সার্ভিস টু দ্য এন্টিটি। এরা মূলত এই ইন্টারনাল অডিট যে ডিপার্টমেন্টটা, এই ইন্টারনাল অডিট বা ইন্টারনাল অডিটর, এরা সার্ভিসটা দিয়ে থাকে কাকে? প্রতিষ্ঠানকে। তো কি অ্যাপ্রাইজাল অ্যাক্টিভিটি? মূলত একটা প্রতিষ্ঠান যে সমস্ত ইন্টারনাল কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করেছে, ডিজাইন করেছে বা ইমপ্লিমেন্ট করেছে, এইটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে কিনা, ইফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্টলি এটা অপারেট করতেছে কিনা, এইগুলো কি করবে? এই অ্যাক্টিভিটিস গুলো অ্যাপ্রেইজ করবে। হ্যাঁ, বলতেছে কিভাবে করবে তারা? এক্সামিন, এভালুয়েটিং বা মনিটরিং। হ্যাঁ, এক্সামিন করবে, এভালুয়েট করবে অথবা মনিটর করবে যে ইন্টারনাল কন্ট্রোলস গুলো তারা ইমপ্লিমেন্ট করেছে এটা অ্যাডিকুয়েটলি, ইফেক্টিভলি অপারেট করতেছে কি না। আমরা যখন চ্যাপ্টার 6 পড়েছি তখন রেভিনিউ সিস্টেম একটা ইন্টারনাল কন্ট্রোলস আমরা আলোচনা করেছি চ্যাপ্টার 6-এ। চ্যাপ্টার 7-এ আমরা পারচেজ সিস্টেমের ইন্টারনাল কন্ট্রোলস আলোচনা করেছি। চ্যাপ্টার 8-এ পেরল বা আমাদের যে ওয়েজেস বা স্যালারি, হ্যাঁ, পেরল সিস্টেম, এইটার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম নিয়ে আলোচনা করেছি। তো বলতেছে যে ইন্টারনাল কন্ট্রোলস যে ইন্টারনাল অডিট যে ডিপার্টমেন্টটা আছে, এরা কি করবে? এরা এই যে ইন্টারনাল কন্ট্রোলস গুলো একটা অর্গানাইজেশন ডিজাইন করেছে বা ইমপ্লিমেন্ট করেছে বা মেইনটেইন করেছে, এটা ইফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্টলি অপারেট করতেছে কিনা, এইটাই তারা মূলত অ্যাপ্রাইজ করবে। হ্যাঁ, কিভাবে করবে? তারা এক্সামিনিং করবে, তারা এভালুয়েট করবে এবং মনিটর করবে। তো এইটাকেই বলতেছে ইন্টারনাল অডিট। তো আমি আবার যদি রিপিট করি, আপনাদের বইয়ের ডেফিনেশন অনুসারে যদি আমরা বলি, সেটাকে বলতেছে যে ইন্টারনাল অডিটটা কি? an appraisal activity established or provided as a audit as a service to the entity. Its function include amongst other things examining, evaluating and monitoring the adequacy and effectiveness of internal control. এই কথাগুলোই বলা আছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 196, 196 নাম্বার পেজে। বলছে দেখেন 196 নাম্বার পেজে ডেফিনিশনের পরেই যদি আপনারা দেখেন, বলছে ইন্টারনাল অডিট ইজ জেনারেলি এ ফিচার অফ লার্জ কোম্পানিজ। ইট ইজ এ ফাংশন প্রোভাইডেড ইদার বাই এমপ্লয়িজ অফ দ্য এন্টিটি or sourced from an external organization to assist management in achieving corporate objectives. বলছে এই যে ইন্টারনাল অডিট বা ইন্টারনাল অডিট ফাংশনের কথা আমরা বলতেছি, এইটা ওই প্রতিষ্ঠানের এমপ্লয়িরা এই সার্ভিসটা দিতে পারে, অথবা তারা কি করতে পারে? এটা আউটসোর্স করতে পারে বাইরের কোনো অর্গানাইজেশন থেকে। আপনারা জানেন আমরা যে বিভিন্ন সিএ ফার্মে কর্মরত আছি, এই সিএ ফার্ম গুলো কি করে? এই ইন্টারনাল অডিট সার্ভিস গুলো প্রোভাইড করে থাকে। If internal audit function exists to assist management in achieving corporate objective, it is important to ask what are corporate objectives. Obviously, this will vary from company to company and will be found, for example, in company's mission statement and strategic plans. তো যাই হোক, এখানে বলতেছে যে ইন্টারনাল অডিট বা যে ইন্টারনাল অডিট ফাংশনটা আছে, তারা মূলত কি করে? কোম্পানির যে অবজেক্টিভ গুলো ফিক্স আপ করেছে, যে মিশন বা ভিশন ফিক্স আপ করেছে, এই মিশন বা ভিশন এইগুলো তারা কি করতে পারছে কিনা, অ্যাচিভ করতে পারতেছে কিনা, সেইটা তারা কি করবে? এক্সামিন করবে, এভালুয়েট করবে বা মনিটর করবে। এই কথাগুলোই বলা আছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 196। হোয়াট ইজ অ্যান ইন্টারনাল অডিট? এই ইন্টারনাল অডিটের যে ডেফিনেশন এখানে এটা বলা আছে আর কি। আচ্ছা, এখন আমি একটু আলোচনা করব যে এক্সটার্নাল অডিটের ডেফিনেশনটা
আপনাদেরকে জানা প্রয়োজন ইন্টারনাল অডিট এবং এক্সটার্নাল অডিটের ভেতর মূলত কি কি পার্থক্য আছে এটা জানার জন্য আমাদের এক্সটার্নাল অডিটের ডেফিনেশনটা জানা প্রয়োজন। বলছে যে অ্যান অডিট ক্যারিড আউট বাই অ্যান এক্সটার্নাল অ্যাজ অপোজ টু ইন্টারনাল অডিটর। বলতেছে এক্সটার্নাল অডিটরটা কে, বলছে জাস্ট অপোজিট টু দ্য ইন্টারনাল অডিটর। বলছে অ্যান অডিট ক্যারিড আউট বাই এক্সটার্নাল অ্যাজ অপোজ টু দ্য ইন্টারনাল অডিটর। তো এক্সটার্নাল অডিটটা কন্ডাক্ট করবে কে? এক্সটার্নাল পার্সন, হ্যাঁ, মানে কোম্পানির সাথে যার কোনো রিলেশনশিপ নেই এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান। বলছে রিমেম্বার দ্য অবজেক্টিভ অফ অ্যান external audit of financial statement is to enable the auditor to express an opinion on whether the financial statement are prepared in accordance with applicable financial reporting framework। বলতেছে যে এক্সটার্নাল অডিটরের অবজেক্টিভটা হলো যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অ্যাপ্লিকেবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক অনুসারে কি করা হয়েছে কিনা, প্রিপেয়ার করা হয়েছে কি না। তাহলে আমরা দেখলাম ইন্টারনাল অডিটের ডেফিনেশন এবং এক্সটার্নাল অডিটের ডেফিনেশন। এখন আপনাদের বইয়ের পেজ নাম্বার 197-এ খুব সুন্দরভাবে দিয়েছে যে ইন্টারনাল অডিট এবং এক্সটার্নাল অডিটের ভেতরে পার্থক্যগুলো কি কি। বলছে the following table highlights the differences between internal and external audit। ইন্টারনাল অডিট এবং এক্সটার্নাল অডিটের ভেতর কি কি পার্থক্য সেটা আপনাদের বইয়ের পেজ নাম্বার 197, 197 নাম্বার পেজে দেওয়া আছে। সবাই একটু পেজ নাম্বার 197, 197 নম্বর পেজটা একটু বের করেন। বের করেছেন আপনারা পেজ নাম্বার 197, 197 নাম্বার পেজ? জি স্যার। এখানে দেখেন প্রথম যেটা বলছে যে রিজনটা কি, ইন্টারনাল অডিটের বা এক্সটার্নাল অডিটের রিজনটা কি। প্রথম বলছে যে দ্য ইন্টারনাল অডিট ফাংশন ইজ অ্যান অ্যাক্টিভিটি ডিজাইন টু অ্যাড ভ্যালু অ্যান্ড ইমপ্রুভ অ্যান অর্গানাইজেশন অপারেশনস। তো ইন্টারনাল অডিটের রিজনটা কি বলছে, internal audit is an activity designed to add value, improve an organization operations। অর্থাৎ এই ইন্টারনাল অডিটটা অর্গানাইজেশনের অপারেশনের সাথে কি জড়িত। একটা অর্গানাইজেশন তার যে মিশন ভিশন ফিক্স আপ করেছে এটা অ্যাচিভ করতে পারতেছে কিনা, তারা যে ইন্টারনাল কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করেছে সেটা ইফেক্টিভলি এফিসিয়েন্টলি অপারেট করতেছে কিনা, এইগুলো তারা কি করবে, রিভিউ করবে, এক্সামিন করবে, মনিটর করবে। এই জন্য বলছে ইন্টারনাল অডিট ইজ অ্যান অ্যাক্টিভিটি ডিজাইন টু অ্যাড ভ্যালু, যেটা প্রতিষ্ঠানের ভ্যালু অ্যাডিশন করবে, অর্গানাইজেশনের অবজেক্টিভ গুলো ফুলফিল করতেছে কিনা সেইটা তারা কি করবে, মনিটর করবে, এভালুয়েট করবে। এইটাকে বলতেছে ইন্টারনাল অডিটের ফাংশন বা রিজন, কি কারণে ইন্টারনাল অডিটটা ইমপ্লিমেন্ট করবে একটা প্রতিষ্ঠান। আর এক্সটার্নাল অডিটের কথা বলছে যে এক্সারসাইজ টু এনাবেল অডিটর টু এক্সপ্রেস অ্যান ওপিনিয়ন অন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এক্সটার্নাল অডিটর কি করে, তারা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করতেছে প্রতিষ্ঠান, এইটা অ্যাপ্লিকেবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক অনুসারে সঠিকভাবে প্রিপেয়ার করেছে কিনা, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউতে প্রেজেন্ট করতেছে কিনা, এইটার উপর একটা ওপিনিয়ন দেয় কে, এক্সটার্নাল অডিটর। রিপোর্টিং টু কার কাছে রিপোর্ট করবে, ইন্টারনাল অডিটের কথা বলছে দ্য বোর্ড অফ ডিরেক্টরস অর দ্য অডিট কমিটি হুইচ ইজ এ সাব কমিটি অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস। বলছি ইন্টারনাল অডিটর কাকে রিপোর্ট করবে, ইন্টারনাল অডিট বলছে এরা বোর্ড অফ ডিরেক্টরস কে
রিপোর্ট করবে। দ্য অডিট কমিটি হুইচ ইজ এ সাব কমিটি অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, যেটা বোর্ড অফ ডিরেক্টরস এর সাব কমিটি হিসেবে কাজ করে। আপনারা জানেন আমরা এই অডিট কমিটি সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করেছি চ্যাপ্টার 5-এ। শেয়ার হোল্ডার্স অফ দ্য এক্সটার্নাল অডিটর কাকে রিপোর্ট করবে? বলছে শেয়ার হোল্ডার্স অফ এ কোম্পানি, তারা শেয়ার হোল্ডারকে কি করতে পারে? এই রিপোর্ট করতে পারে। রিলেটিং টু, কার সাথে রিলেটেড? ইন্টারনাল অডিটের কথা বলছে অপারেশন অফ দ্য অর্গানাইজেশন, যেটা আমরা বলতেছিলাম তারা অপারেশনের সাথে জড়িত। এবং এক্সটার্নাল অডিটর কার সাথে জড়িত? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর তারা কি করে? ওপিনিয়ন দিয়ে থাকে। রিলেশনশিপ উইথ দ্য কোম্পানি বলছে এমপ্লয়িজ অফ দ্য অর্গানাইজেশন অলদো সামটাইমস দ্য ইন্টারনাল অডিট ফাংশন ইজ আউটসোর্সড। বলছে যে এটা অর্গানাইজেশনের এমপ্লয়িরা হতে পারে যারা ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের কর্মী হিসেবে কাজ করবে, অথবা এটা আউটসোর্স করা যেতে পারে। আর এক্সটার্নাল অডিটরের কথা বলছে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কোম্পানি অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট, এর ম্যানেজমেন্টের থেকে এটা কি বলেন তো ভিন্ন। দে আর অ্যাপয়েন্টেড বাই শেয়ার হোল্ডার্স, তারা শেয়ার হোল্ডার দ্বারা কি হয়? তাদেরকে নিয়োগ দেয়া হয়ে থাকে। তো এখানে দেখেন মোট 4টা, হ্যাঁ 4টা বিষয়ে ইন্টারনাল অডিট এবং এক্সটার্নাল অডিটের পার্থক্য বোঝানো হয়েছে। একটা হলো রিজন রিলেটিং টু, রিপোর্টিং টু, এবং লাস্টেরটা রিলেশন উইথ দা কোম্পানি। এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। বলতে পারে যে ইন্টারনাল অডিটর কাকে রিপোর্ট করবে? 1 নাম্বার বলতে পারে ম্যানেজমেন্ট অফ দ্য কোম্পানি, 2 নম্বরে শেয়ার হোল্ডার অফ দ্য কোম্পানি, 3 নম্বরে বলতে পারে এ অ্যান্ড বি, 4 নম্বরে বললো নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে উত্তর? কাকে রিপোর্ট করবে? বোর্ড অফ শেয়ার ডিরেক্টর, হোল্ডারদেরকে নান অফ দেম হবে। না বোর্ড অফ ডিরেক্টর? বোর্ড অফ রাইট। ডিরেক্টর। আচ্ছা, আবার বলতে পারে এক্সটার্নাল অডিটর কাকে রিপোর্ট করবে? শেয়ার শেয়ার হোল্ডার হোল্ডার। না বোর্ড অফ ডিরেক্টর? শেয়ার কাকে? হোল্ডার। শেয়ার হোল্ডার স্যার। শেয়ার হোল্ডার, রাইট। সো এইখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, আপনারা একটু ভালোভাবে পড়বেন এই অংশ। আচ্ছা, এরপর দেখেন হোয়াট ডাজ দ্য ইন্টারনাল অডিট ফাংশন ডু? ইন্টারনাল অডিট আসলে কি করে থাকে, তারা কি কাজ করে, তারা অ্যাক্টিভিটিস গুলো কি কি? এটা আছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 197, 197 নাম্বার পেজে আছে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু বের করেন পেজ নাম্বার 197, 197 নাম্বার পেজটা একটু বের করেন। বের করেছেন? জি স্যার। একটু কথা বলতে হবে ভাই, যেহেতু জুমে আমরা। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন 197, 197 নাম্বার পেজে বলছে হোয়াট ডাজ দ্য ইন্টারনাল অডিট ফাংশন ডু? ইন্টারনাল অডিট ফাংশন গুলো কি কি করে থাকে? 1 নাম্বার বলছে যে মনিটরিং ইন্টারনাল কন্ট্রোলস, যেটা আমরা আলোচনা করতেছিলাম, তারা কি করবে? মনিটর করবে। অর্থাৎ ওই প্রতিষ্ঠানের দোজ চার্জ উইথ গভর্নেন্স বা ম্যানেজমেন্ট যে ইন্টারনাল কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করেছে, এইটা সঠিকভাবে ইফেক্টিভলি এন্ড এফিসিয়েন্টলি অপারেট করতেছে কিনা, এইটা মনিটর করবে কে? এই ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট। সেকেন্ড বলছে এক্সামিনিং ফাইন্যান্সিয়াল এন্ড অপারেটিং ইনফরমেশন, তারা প্রতিষ্ঠানের যে ফাইন্যান্সিয়াল এবং অপারেশনাল ইনফরমেশন আছে, সে ফর এক্সাম্পল কি হতে পারে? রিভিউ দ্য অ্যাকাউন্টিং সিস্টেম, তারা অ্যাকাউন্টিং সিস্টেমের তার রিভিউ করতে পারে যে ডেটা ইনপুট, প্রসেস এবং আউটপুটটা সঠিকভাবে হচ্ছে কিনা, এটা তারা কি করতে পারে? এক্সামিন করতে পারে। অপারেশনের কথা বলতেছে, আমরা যে ইন্টারনাল কন্ট্রোলস এগুলোর কথা বলছি, যেমন রেভিনিউ সিস্টেম, পারচেস সিস্টেম, এটা প্রপারলি অপারেট করতেছে কিনা, সেগুলো তারা কি করতে পারে? এক্সামিন করতে পারে। তাহলে দুটো দেখলাম, প্রথম বলছে মনিটরিং ইন্টারনাল কন্ট্রোলস, সেকেন্ডটা বলছে এক্সামিনিং ফাইন্যান্সিয়াল এন্ড অপারেশনাল ইনফরমেশন। থার্ড বলছে রিভিউ দ্য ইকোনমি, এফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভনেস অফ অপারেশন,
বলছে তারা রিভিউ করতে পারে ইকোনমি, এফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভনেস অফ অপারেশন। অর্গানাইজেশনের যে অপারেশন গুলো, আমরা যে ইন্টারনাল কন্ট্রোলস গুলোর কথা বলতেছি, যেমন তার রেভিনিউ হতে পারে, পারচেজ হতে পারে, পেরল হতে পারে, প্রকিউরমেন্ট হতে পারে, এগুলো বিভিন্ন কিছু। বলছে এইটা ইফেক্টিভলি এন্ড এফিসিয়েন্টলি অপারেট করতেছে কিনা সেটা তারা রিভিউ করতে পারে। যদি এটা ইফেক্টিভলি এন্ড এফিসিয়েন্টলি অপারেট না করে তাহলে কি হবে, অর্গানাইজেশনের যে অবজেক্টিভ ফিক্স আপ করা হয়েছে বা মিশন ভিশন ফিক্স আপ করা হয়েছে, এই অবজেক্টিভ গুলো ফুলফিল করতেছে কিনা সেটা প্রপারলি কি করতে হবে বলেন তো, রিভিউ করতে হবে। যদি এটা প্রপারলি ফুলফিল করতে না পারে, অর্গানাইজেশন যে অবজেক্টিভ বা মিশন ভিশন ফিক্স আপ করেছে সেটা অর্গানাইজেশন যদি অ্যাচিভ করতে না পারে, হ্যাঁ, তাহলে এন্ড অফ দ্য ডেতে কি হবে? এন্ড অফ দ্য ডেতে অর্গানাইজেশন কি হবে ভাই, লুজার হবে কি হবে না? কি মনে হয় আপনাদের? হবে স্যার। হবে স্যার। তো সেটাই বলছে যে ইন্টারনাল অডিট ফাংশন যেটা আছে তারা কি করবে, রিভিউ করবে কোনটা, ইকোনমি, এফিসিয়েন্সি, ইফেক্টিভনেস অফ অপারেশনস, এগুলো। এরপর বলছে রিভিউ অফ কমপ্লায়েন্স উইথ লজ, রেগুলেশন এন্ড আদার এক্সটার্নাল রেগুলেশনস। বলছে তারা এখন রিভিউ করবে অর্গানাইজেশনের জন্য যে সমস্ত অ্যাপ্লিকেবল লজ এন্ড রেগুলেশন আছে, এই লজ এন্ড রেগুলেশন গুলো ফলো করে অর্গানাইজেশন তার অপারেশনটা অপারেট করতেছে কিনা। সে ফর এক্সাম্পল, যদি ধরেন আপনি ইনকাম ট্যাক্স অ্যাক্ট যেটা আছে, এখানের যে সমস্ত আইনগুলো আপনার অর্গানাইজেশনের জন্য প্রযোজ্য সেইগুলো যদি আপনি ফলো না করেন তাহলে কি হবে, অর্গানাইজেশন আপনাকে পেনাল্টি ইম্পোজ করতে পারে কি পারে না? পারে স্যার। পারে। আপনার বিজনেস সিজ করতে পারে কিনা, বন্ধ করে দিতে পারে কিনা, পারে। বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট থাকতে পারে। তো এই জন্য বলছে যে তারা রিভিউ করবে যে সমস্ত আইন কানুন প্রযোজ্য সবকিছুই মেনে অর্গানাইজেশন পরিচালিত হচ্ছে কি না। এরপর বলছে যে স্পেশাল ইনভেস্টিগেশন করতে বলতে পারে, ফর ইনস্ট্যান্স ইনটু সাসপেক্টেড ফ্রড। ম্যানেজমেন্ট যদি মনে করে যে কোনো স্পেশাল ইনভেস্টিগেশন করা প্রয়োজন, হ্যাঁ, কোন ধরনের ফ্রড বা এরর, সেক্ষেত্রে এই ইন্টারনাল অডিটর এই কাজটা স্পেশাল ইনভেস্টিগেশন করতে পারে। এরপর বলছে আইডেন্টিফাইং অ্যান্ড এভালুয়েটিং সিগনিফিকেন্ট এক্সপোজার টু রিস্ক, কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। বলছে তারা পুরো প্রসেস রিভিউ করে কি করতে পারে, এভালুয়েট করতে পারে কোন ধরনের রিস্ক এক্সপোজ করবে কিনা। হ্যাঁ, সো তারা কন্ট্রিবিউট করতে পারে প্রতিষ্ঠানের এই রিস্কটাকে কিভাবে মিনিমাইজ করা যেতে পারে বা এলিমিনেট করা যেতে পারে, এই বিষয়ে তারা ম্যানেজমেন্টকে কি করতে পারে, রিকমেন্ডেশন দিতে পারে, রিকমেন্ড করতে পারে কি। তো এই বিষয়গুলোই দেয়া আছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 197, 197 নাম্বার পেজে, যে এই ইন্টারনাল অডিটর কি কি কাজগুলো করে থাকে। খুবই গুরুত্বপূর্ণ এরিয়া, এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। বলতে পারে নিচের কোন কাজগুলো ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট করে থাকে। 1 নাম্বার বললো মনিটরিং ইন্টারনাল কন্ট্রোলস, 2 নাম্বার বললো রিভিউ অফ কমপ্লায়েন্স উইথ লস রেগুলেশনস, 3 নাম্বারে বললো স্পেশাল ইনভেস্টিগেশন, 4 নাম্বারে বললো অ্যাবাভ অল, 5 নাম্বারে বললো নান অফ দা অ্যাবাভ। তাহলে কোনটা হবে উত্তর? অ্যাবাবল স্যার। অ্যাবাভ অল। সো এইগুলো কোনোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না। আমি ডে 1 থেকে বলতেছি আপনাদের যে প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা এক্সাম্পল, প্রত্যেকটা ইন্টারেক্টিভ কোশ্চেন, প্রত্যেকটা সেলফ টেস্ট আপনাদেরকে সঠিকভাবে পড়তে হবে, বুঝতে হবে। এখান থেকে কিভাবে এমসিকিউ কোশ্চেন আসতে পারে সে বিষয়েও আপনাদের ধারণা নিতে হবে, যাতে আপনারা পরীক্ষায় সঠিকভাবে আনসার দিতে পারেন। আচ্ছা, এবার দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, আমরা অনেক সময় এই বিষয়টা পড়ি না। পেজ নাম্বার 198, 198 নাম্বার পেজে দেখেন 2.2 ইন্টারনাল কন্ট্রোলস পেয়েছেন আপনাদের কাছে যদি বই থেকে থাকে, পেজ নাম্বার 198, 198 নাম্বার পেজ পেয়েছেন যাদের জি কাছে স্যার, বই পেয়েছি আছে? স্যার, জি স্যার। পেয়েছি স্যার। হ্যাঁ, এখানে দেখেন ইন্টারনাল কন্ট্রোলস 2.2 এর ভেতরে এই অপারেশনাল অডিট নিয়ে
আলোচনা করা আছে, এটা অনেকেই ওভারলুক করে যাবেন। এখান থেকে কোশ্চেন আসতে পারে বা এটা বোঝার বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া। দেখেন এখানে বলছে অপারেশনাল অডিটটা কি, বলতেছে যে অডিটস অফ অপারেশনাল প্রসেস অফ দা অর্গানাইজেশন। অর্গানাইজেশনের যে অপারেশনাল প্রসেস আছে এর যে অডিটটা, এইটাকে বলতেছে অপারেশনাল অডিট। They are known as management or efficiency audits. Their prime objective is the monitoring of management performance, ensuring company policy is adhered. তো অপারেশনাল অডিটটা কি এটা আপনাকে বুঝতে হবে। অপারেশনাল অডিটটা বলতে বোঝাচ্ছে এটাকে ম্যানেজমেন্ট অডিটও বলা যেতে পারে, হ্যাঁ, বা এফিসিয়েন্সি অডিটও বলা যেতে পারে। মূলত ম্যানেজমেন্টের পারফরমেন্সটাও এভালুয়েট করা প্রয়োজন, যে ম্যানেজমেন্ট সঠিক ডিসিশন নিচ্ছে কিনা, অর্গানাইজেশনের যে পলিসি প্রসিডিওর এটা সঠিকভাবে পালন করতেছে কিনা, এটাকে বলতেছে অপারেশনাল অডিট। হ্যাঁ, সো অপারেশনাল অডিটের পাশে আপনারা অবলিক দিয়ে লিখে রাখতে পারেন ম্যানেজমেন্ট অডিট অথবা এফিসিয়েন্সি অডিট। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ম্যানেজমেন্টে যারা আছে তারাও সঠিকভাবে পারফর্ম করতেছে কিনা, তাদের অ্যাক্টিভিটিস গুলো মনিটর করা, এভালুয়েট করা, এই প্রসেসটাকে বলতেছে অপারেশনাল অডিট। অডিট অফ দা অপারেশনাল প্রসেস অফ দা অর্গানাইজেশন, দে আর নোন অ্যাজ ম্যানেজমেন্ট অর এফিসিয়েন্সি অডিট। খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে, বলতে পারে যে অপারেশনাল অডিটটাকে কি অডিট বলা যেতে পারে, ম্যানেজমেন্ট অডিট। অপারেশনাল অডিটটাকে কি ম্যানেজমেন্ট অডিট বলা যেতে পারে কিনা, ইয়েস আর নো, কি ইয়েস। ট্রু না ফলস? True, True, sir. sir. ট্রু। তো এখানে দেখেন বলতেছে যে the internal audit function is unlikely to assist in development of system because its key role will be monitoring the overall process, providing assurance that the system which the department have designed meet objective and operate effectively. It is important the internal audit function retains objectivity towards this aspect of their role, which is why internal auditors would generally not be involved in assessment of risks and the design of the system. বলতেছে যে তারা এই ম্যানেজমেন্টের পারফরমেন্স রিভিউ করবে, এই জন্য তাদেরকে এই রিস্ক অ্যাসেসমেন্ট বা সিস্টেম ডিজাইনের সাথে কি করা হয় না, ইনভলভ করা হয় না। এরপরে দেখেন 198 নাম্বার পেজের তার নিচে বলতেছে the work the internal auditors carry out on controls can be termed operational audit. পেয়েছেন আপনারা অপারেশনাল অডিটটা এখন জি স্যার, আপনাদের পেয়েছি বইয়ে? স্যার। যাদের কাছে বই জি আছে স্যার, পেয়েছি। একটু সবাই মার্ক করে রাখেন ভাই, খুবই গুরুত্বপূর্ণ এটা জানা, এটা আপনাদের জন্য। The work that the internal auditors carry out on controls can be termed operational audit, যেটা আমি এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করলাম। These are auditors of the operational process of the organizations. They are also known as management or efficiency audit. তাদেরকে ম্যানেজমেন্ট অথবা এফিসিয়েন্সি অডিট বলা হয়। Their prime objective is the monitoring of management performance, ensuring company policy is adhered. এগুলো নিয়ে আমি অলরেডি আপনার সাথে আলোচনা করেছি, শুধুমাত্র বইয়ের কোথায় আছে এটা আলোচনা করার জন্যই আমি পড়ালাম। একটু সবাই মার্ক করে রাখেন এখান থেকে, খুবই গুরুত্বপূর্ণ এরিয়া। এখন দেখেন বলছে দেয়ার আর টু আসপেক্টস অফ অপারেশনাল অ্যাসাইনমেন্ট। বলছে এই যে অপারেশনাল অডিট এর মূলত দুইটা অবজেক্টিভ আছে। একটা বলতেছে এনশিওর পলিসিজ আর এডিকুয়েট, আর এনশিওর পলিসিজ ওয়ার্ক এফেক্টিভলি। বলছে যে পলিসি গুলো নেওয়া হয়েছে এটা অ্যাডিকুয়েট কিনা। আপনি যে পলিসি নিয়েছেন প্রতিষ্ঠানের, ধরেন আপনি এইচআর পলিসি নিয়েছেন, প্রকিউরমেন্ট পলিসি নিয়েছেন, হ্যাঁ, পারচেস পলিসি বা এই যে রেভিনিউ পলিসি, এরকম বিভিন্ন পলিসি থাকে না অর্গানাইজেশনের, এটা অ্যাডিকুয়েট কিনা সেইটা রিভিউ করে দেখতে হবে। পর্যাপ্ত যদি নীতি পলিসি ভুল ইনশিওর হয়, নিশ্চিত করছে কিনা স্যার? কেউ কিছু বলছিলেন? না স্যার, বললাম যে পর্যাপ্ত পরিমাণ নীতি প্রয়োগ করছে নিশ্চিত করছে কিনা এটা বোঝাচ্ছে স্যার। রাইট। যদি আপনার পলিসি ভুল হয় খালি অবজেক্টিভ কি ফুলফিল হবে? হবে না। এই জন্য No, বলছে sir. এই ইন্টারনাল অডিটর কি এনশিওর করবে, এই পলিসি অ্যাডিকুয়েট কিনা এবং এনশিওর পলিসিস ওয়ার্ক ইফেক্টিভলি। এই যদি পলিসি গুলো সঠিক হয় তাহলে এটা ইফেক্টিভলি এফিসিয়েন্টলি অপারেট করতেছে কি
না, এই আর কি। এগুলো আছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 198, 198 নাম্বার পেজে। যাই হোক, এখন আপনারা দেখেন আপনাদের বইয়ের পেজ নাম্বার 199, 198 নম্বর পেজ। এই 198 নম্বর পেজে একটা ওয়ার্ক এক্সাম্পল আছে, আপনারা সবাই একটু বের করেন পেজ নাম্বার 199। পেয়েছেন? জি স্যার, পেয়েছি স্যার। স্যার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পলটা আমি একটু পড়াই দিব, একটু ধৈর্য ধরেন, অনেকক্ষণ ধরে ক্লাস করতেছেন। তারপরও দেখেন, বলছে রিৎজি হোটেলস পিএলসি ইজ এ লিস্টেড কোম্পানি। রিৎজি একটা হোটেল কোম্পানি, এটা আবার লিস্টেড কোম্পানি। হ্যাঁ, হোটেল কোম্পানি is a listed company which owns a number of hotels in Bangladesh. বাংলাদেশে তাদের নাম্বার অফ হোটেলস আছে। হ্যাঁ, each hotel is a subsidiary company of RH. For example, রিৎজি চিটাগাং লিমিটেড is the hotel in চিটাগাং। বলছে রিৎজি একটা লিস্টেড কোম্পানি, এর নেচার অফ অপারেশনটা কি? এটা হলো হোটেল। একটু মিউট করে রাখতে হবে ভাই, প্লিজ সবাইকে মিউট করে রাখতে হবে। অনেকে জয়েন করেছেন, মিউট করে রাখতে হবে। ক্লিয়ার কোথায় ভাই? সিআর ওকে, তো এখানে বলতেছে যে রিৎজি একটা হোটেল কোম্পানি, এটা লিস্টেড কোম্পানি, এদের আহ, একাধিক হোটেল আছে বাংলাদেশে। ইস হোটেল ইজ এ সাবসিডিয়ারি কোম্পানি অফ RH। ফর এক্সাম্পল রিৎজি চিটাগাং লিমিটেড। বলছে অন্যান্য হোটেলগুলো এগুলো সাবসিডিয়ারি কোম্পানি। একটা হোটেলের এক্সাম্পল দিয়েছে রিৎজি চিটাগাং হোটেল ইন চিটাগাং। RH চার্জেস ইজ হোটেলে ম্যানেজমেন্ট চার্জ। তারা তার যে সাবসিডিয়ারি কোম্পানিগুলোকে ম্যানেজমেন্ট চার্জ করে থাকে, which is determined on a fixed calculation depend on the number of rooms at the hotel। যেটা ক্যালকুলেট করা হয় নাম্বার অফ রুম, প্রত্যেক হোটেলের কতগুলো নাম্বার আছে তার উপর ভিত্তি করে ফিক্সড ক্যালকুলেট করা হয়। One of the things this management charge covers is the internal audit function, which is managed centrally by RH. One of the things this management charge covers, বলছে, is the internal audit function. One of the things that management charges cover is internal audit function। যে ম্যানেজমেন্ট চার্জের কথা বলা হচ্ছে এর ভিতর একটা অংশ হলো ইন্টারনাল অডিট, which is managed by central। The internal audit function at RH is required to carry out cyclical operational audit at all the hotels। বলছে যে ইন্টারনাল অডিট কি করবে, তারা সাইক্লিক্যাল অপারেশনাল অডিট করবে সমস্ত হোটেলের। The রিৎজি চিটাগাং, which comprise 20% of the group income, is audited annually। বলছে যে চিটাগাং এর যে হোটেলটা আছে তারা 20% গ্রুপ ইনকাম করে। এই গ্রুপ ইনকামের 20% যে গ্রুপ ইনকাম করে, এই গ্রুপ ইনকামের 20% আসে কোত্থেকে? রিৎজি চিটাগাং থেকে। বলছে এইটাকে প্রতি বছরই অডিট করতে হবে। আদার হোটেলস আর অডিটেড অন এ রোটেশন বেসিস। অন্য হোটেলগুলো রোটেশন বেসিসে করা যাবে। উইথ ইচ হোটেল বিং অডিটেড অ্যাট লিস্ট ওনস এভরি 3 ইয়ার্স। প্রতি 3 বছরে একবার কি করবে? এই হোটেলগুলো অডিট করবে। An audit comprises a number of elements, all of which have to have been carried out for full cyclical audit to have been completed. These elements are, বলছে অডিটের ক্ষেত্রে কতগুলো বিষয় দেখতে হবে, কি কি বিষয় সেগুলো বলেছে নিচে। 1 নম্বর বলেছে সারপ্রাইজ ক্যাশ কাউন্টস ইন কি ক্যাশ ট্রানজেকশনস এরিয়াস, রিসিপশনস, বার, রেস্টুরেন্ট। বলছে সারপ্রাইজিং ক্যাশ কাউন্ট করতে হবে কোথায় কোথায়?
ক্যাশ ট্রানজেকশন এরিয়া গুলোতে, যে জায়গায় ক্যাশ ট্রানজেকশন গুলো বেশি হয়, যেমন রিসিপশন, যেমন বার, রেস্টুরেন্ট, এইগুলোর কথা বলছে। অ্যাসেট ইনস্পেকশনস, পার্টিকুলারলি লাইনেজ অ্যান্ড লিজার ফ্যাসিলিটিস। অ্যাসেট ইনস্পেক্ট করতে হবে। 3 বলছে ইনভেন্টরি কাউন্ট ফর সার্টেইন অ্যাসেট, কিছু অ্যাসেটের ইনভেন্টরি কাউন্ট করতে হবে, যেমন ল্যাডার, বারের ইনভেন্টরি গুলো কাউন্ট করতে হবে। টেস্ট অফ কন্ট্রোলস ইন কি সিস্টেম, যেমন সেলস, পারচেজ, পেরোল, এর টেস্ট অফ কন্ট্রোলস করতে হবে। হেলথ অ্যান্ড সেফটি কন্ট্রোল সিস্টেম টেস্টিং, হেলথ এবং সেফটি কন্ট্রোল সিস্টেম টেস্ট করতে হবে, এবং রিভিউ অফ অ্যাকচুয়াল রেজাল্ট এগেইনস্ট বাজেট ফর দ্য ইয়ার। রিভিউ করতে হবে কোনটা, বাজেটের এগেইনস্টে অ্যাকচুয়ালটা, এটা রিভিউ করতে হবে। তো দেখেন বললো যে এই কাজগুলো তারা কি করবে, যখন অডিট করতে যাবে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট এইগুলো দেখবে। কি কি দেখবে? সারপ্রাইজিং ক্যাশ কাউন্ট করবে, অ্যাসেট ইনস্পেক্ট করবে, ইনভেন্টরি কাউন্ট করবে, টেস্ট অফ কন্ট্রোল গুলো টেস্ট করবে, হেলথ অ্যান্ড সেফটি কন্ট্রোলটা টেস্ট করবে, এবং বাজেটের সাথে অ্যাকচুয়ালের কম্প্যারিজন করবে কোনো ভ্যারিয়েন্স আছে কিনা। ইন অ্যাডিশন, the internal audit function is sometimes required to carry out a special investigation. বলছে ইন্টারনাল অডিট কে স্পেশাল ইনভেস্টিগেশনও করতে হতে পারে। ইন 2022 there was a special investigation into VAT errors at one hotel. একটা হোটেলে ভ্যাট এরর পাওয়া গেল। Currently the directors of RA is concerned at the result of analytical review on bar income at one of the hotels are considering implementing a discrepancy investigation at the hotel. বলছে যে সামটাইমস তাদের এই কাজের বাইরেও ইনভেস্টিগেশনের কাজ করা যেতে পারে। একটা হোটেলের কথা বললো যেখানে ভ্যাটে এরর ছিল, সেই ইনভেস্টিগেশনটা তাদের করতে হয়েছে। কারেন্টলি ডিরেক্টর অফ আরএইচ, এই হোটেলের ডিরেক্টররা কনসার্নড এট দ্য রেজাল্ট অফ অ্যানালিটিক্যাল রিভিউ অন বার ইনকাম এট ওয়ান অফ দ্য হোটেল। একটা হোটেলের বার ইনকামে তাদের কি হলো, রিভিউ করার প্রয়োজন হতে পারে। আর কনসিডারিং ইমপ্লিমেন্টিং ডিসক্রিপেন্সি ইনভেস্টিগেশন এট দ্যাট হোটেল, এই হোটেলের যে ইনভেস্টিগেশন সেই কাজটাও এখন এই ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের করতে হতে পারে। তাহলে দেখেন খুব ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমাদেরকে ইন্টারনাল অডিটের ফাংশনের গুরুত্বটা বোঝানোর চেষ্টা করেছে আর কি। হ্যাঁ স্যার স্যার জি, কিছু বলবেন জিয়াদ? জি স্যার। স্যার সারপ্রাইজ বলেন। ক্যাশ অ্যাকাউন্টের পরে 2 নম্বর যে পয়েন্টটা আছে, অ্যাসেট ইন্সপেকশন অ্যান্ড হচ্ছে পার্টিকুলারলি লিনেন্স অ্যান্ড লেজার ফ্যাসিলিটিস। স্যার এখানে পার্টিকুলারলি লিনেন্স অ্যান্ড লেজার ফ্যাসিলিটিসটা একটু কাইন্ডলি বলবেন? এইটা হলো হোটেলের যে বিভিন্ন সার্ভিস আছে না, তার ভিতরে এরকম দুটো সার্ভিস হলো এই লাইনেন্স অ্যান্ড লিজার। হ্যাঁ, এটা দুটো ফ্যাসিলিটি তাদের আর কি। হ্যাঁ, আপনি হোটেলে গেলে এই সুবিধাগুলো পাবেন, তার জন্য অ্যাসেট লাগবে না এই সার্ভিসটা প্রোভাইড করতে গেলে। এরকম দুটো সার্ভিস লাইনের কথা বলেছে। সেটার জন্য যে সমস্ত অ্যাসেট তারা পারচেস করছে, এই অ্যাসেট গুলো কি করতে হবে এখন বলেন তো? ইনস্পেক্ট করতে হবে, সেটার কথা বলছে। ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, ইনস্পেক্ট ওকে, মানে ফিজিক্যালি ভেরিফাই করতে হবে। রাইট। জি, আর একজন হাত তুলেছেন। স্যার সারপ্রাইজ ক্যাশ কাউন্ট জিনিসটা কি? সারপ্রাইজ ক্যাশ কাউন্ট অর্থাৎ আপনি হঠাৎ করে গিয়ে ক্যাশটা কাউন্ট করবেন। হ্যাঁ, কোনো ধরনের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বা যে কাস্টোডিয়ান তিনি জানতে পারবেন না আপনি গেছেন অডিট করতে, যে আপনি তার ক্যাশটা কাউন্ট করলেন, এইটাকে বলতে সারপ্রাইজ ক্যাশ কাউন্ট। আপনি দেখার চেষ্টা করবেন যে ক্যাশে যে টাকা আছে তার সাথে আপনার যে রেকর্ড আছে ঠিক আছে কিনা। বুঝতে পেরেছি স্যার। ওকে ভাই, এখন আমাদের আরেকটা ইন্টারেক্টিভ কোশ্চেন আছে। কোশ্চেন করলে এই চ্যাপ্টারটা শেষ হবে। ইন্টারনাল অডিট অ্যাক্টিভিটিস কি বলছে? বলছে লাইটেনিং পিএলসি হ্যাজ অ্যান অর্গানাইজেশনাল স্ট্রাকচার হুইচ ইনক্লুডস অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্সেস, ইন্টারনাল অডিট অ্যান্ড অডিট কমিটি। বলছে লাইটেনিং পিএলসি হ্যাজ অ্যান অর্গানাইজেশনাল স্ট্রাকচার হুইচ ইনক্লুডস অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স এবং ইন্টারনাল অডিট কমিটি।
একটা প্রতিষ্ঠানের নাম বলছে, তাদের স্ট্রাকচারটা কেমন, সেখানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থাকবে, হিউম্যান রিসোর্স থাকবে, ইন্টারনাল অডিট থাকবে, অডিট কমিটি থাকবে। হুইচ ডিপার্টমেন্ট শুড নট বি ইনভলভ ইন ডিটারমাইনিং পে রাইজেস, কোনটা পে রাইজের সাথে যুক্ত থাকবে না? অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্সেস, ইন্টারনাল অডিট, অডিট কমিটি, কে থাকবে না? স্যার ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিট থাকবে না, তাহলে সে তো ফাংশনের সাথে তখন জড়িত হয়ে যাচ্ছে, ফাংশন কাজ করতে পারবে না। যাই হোক, আমরা চ্যাপ্টার 9টা শেষ করলাম। চ্যাপ্টার 9 ইন্টারনাল অডিট। আমি ডে 1-এ আপনাদের সাথে স্পেসিফিকেশন গ্রিড নিয়ে আলোচনা করেছিলাম। সেই স্পেসিফিকেশন গ্রিডের সেকেন্ড গ্রিডটা আমি কভার করেছি চ্যাপ্টার 5 থেকে 9। আমি বলেছিলাম যে চ্যাপ্টার 5 থেকে 9 অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যান্য চ্যাপ্টার গুলোর সাথেও রিলেশনশিপ থাকতে পারে। তো আমার বিশ্বাস আমরা ইন্টারনাল কন্ট্রোলস স্পেসিফিকেশন গ্রিড যেটা 5 থেকে 9 সঠিকভাবে শেষ করার চেষ্টা করেছি। আমি প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা এক্সাম্পল, প্রত্যেকটা ইন্টারেক্টিভ কোশ্চেন্স আপনাদের সাথে আমি আলোচনা করেছি। এখন আমার বাদ আছে গ্রিডের ফোর্থ গ্রিড, প্রফেশনাল ইথিক্স এন্ড রেগুলেটরি ইস্যুস। 20 মার্কস আসবে এখান থেকে। চ্যাপ্টার 14, 15, 16, তিনটা চ্যাপ্টার। এটা মূলত আমাদের আরো দুটো ক্লাস লাগবে ন্যূনতম এই তিনটা চ্যাপ্টার শেষ করার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এই তিনটা চ্যাপ্টার থেকে 20 মার্ক আসবে, 20% মার্কস আসবে, 14, 15, 16। সো আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার গুলো আলোচনা করার চেষ্টা করবো আর কি। আপনাদের ক্লাস তো 30 তারিখ পর্যন্ত, ঠিক কিনা?